বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। চারদিকে শুনশান অবস্থা। আশপাশে আর একটা গাড়িও দেখা যাচ্ছে না। না কোন মানুষ। ঘড়ির দিকে তাকিয়ে বুঝল এখন ঘোর সন্ধ্যা। এই মুহূর্তে এমন একটা জায়গায় অবস্থান করছে যেখানে কোন হসপিটালও পাওয়া সম্ভব নয়। এদিকে তরুর মাথার রক্ত দেখে বেশ ভয় যায় তুরাগ। চোখের সামনে বারবার সেদিন মিথিলার রক্তাক্ত মুখশ্রীর কথা মনে পড়ে। হঠাৎ খেয়াল হয় ফার্স্ট এইড বক্স গাড়িতেই রয়েছে। দ্রুত হাতে সেটা তুলে নেয় তুরাগ। ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। তরুর তো মাথা ঝিম ঝিম করছে এখনো। পানির বোতল এগিয়ে দেয় তুরাগ। পানি পান করে শান্ত হতে বলে। কাপা কাপা হাতে পানির বোতল হাতে তুলে নেয়। এসিটা এতক্ষণ অফ করা ছিল। কাজ সামান্য নামানো ছিল। তরু বৃষ্টি দেখবে বলছিল, এজন্যই খোলা রেখেছিল। তা দিয়ে পানির ঝাপটা এসে অবশ্য তরুর এক সাইড ভিজিয়ে দিয়ে গেছে। কাজ তুলে দিল তুরাগ। এসিটা অন করে দিল। তরুকে রিল্যাক্স করতে বলে নিজে দরজা খুলে বেরিয়ে গেল। এই ঝুম বৃষ্টিতে কোথায় যাচ্ছে লোকটা? একদম ভিজে যাবে তো। তরু ভাবল একবার জানতে চাইবে যে কোথায় যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে কথা বলতে মন চাইল না, তাই চুপ করেই রইল। তুরাগ বাহিরে চলে গেছে বেশ অনেকক্ষণ হতে চলল। ধরণীতে দিনের আলো নিভে অন্ধকার নেমে এসেছে। এই মুহূর্তে ভয় ভয় লাগতে শুরু করে তরুর। এরকম অচেনা একটা জায়গায় যতই তুরাগ ভাই পাশে থাকুক, তবুও ভয় হচ্ছে। তুরাগ ভাই নিজেও একটা ভয়ের কারণ। তহমিনা তরুকে শিখিয়েছে পুরুষ মানুষ থেকে দূরে থাকার জন্য, হোক সে বন্ধু বা কাজিন। আমাদের সমাজ এখন এগুলো খুব স্বাভাবিকভাবে নিলেও পুরুষ মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না। তার উপর আশপাশে কোন কিছুই চেনা নেই তরুর। তুরাগকেই কতটুকু চিনেও। ভয় ভয় আরও কয়েক মিনিট কেটে গেল। তখনও তুরাগের ফেরার নাম নেই। এবার মনে হচ্ছে তরুর বেরিয়ে দেখা উচিত। কোন বিপদ হল না তো। মন বারবার উল্টা পাল্টা ভাবছিল। মনের সাথে যুদ্ধ করে না পেরে অবশেষে নিজেও বেরিয়ে পড়ল গাড়ি থেকে। চারদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এদিকে পানির বড় বড় ফোঁটা এসে শরীর ছুঁয়ে দিচ্ছে। আবার গাড়িতে ঢুকে পড়ল তরু। গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিল। তার আলোয় দেখা গেল তুরাগকে। গাড়ি থেকে কিছুটা সামনেই রাস্তার উপর সোজা হয়ে শুয়ে আছে সে। তরু ভয় পেল যদি কোন গাড়ি চলে আসে। আবার গাড়ি থেকে নেমে গেল সে। পা বাড়াল তুরাগ যেখানে শুয়ে আছে সেই স্থানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখতে পেল আকাশের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে সে। চোখগুলো ভীষণ লাল হয়ে আছে। মনে হয় কেঁদেছে, তবে চোখের পানি বৃষ্টির পানির সাথে মিলিয়ে গিয়েছে। তুরাগ ভাই, আপনি এভাবে মাঝখানে শুয়ে আছেন, কোন গাড়ি চলে আসে যদি? আসবে না মিস তরুলতা। এই সময় এই রাস্তায় কোন গাড়ি আসে না। হোক তবুও আমার মনে হচ্ছে আমাদের ফেরা উচিত। ফুপি চিন্তা করতেছে। বসুন না মিস তরুলতা। বৃষ্টিকে উপভোগ করুন। এরকম খোলা আকাশের নিচে ভিজতে আসলেই অনেক আনন্দ আছে। হ্যাঁ, ফাটা মাথা নিয়ে এখন আমি বৃষ্টি বিলাস করি। তরুর কথা শুনে লাফ দিয়ে উঠে বসে তুরাগ। ওর তো খেয়ালই ছিল না যে তরু মাথার ব্যান্ডেজ নিয়ে ভিজতেছে। তুরাগ উঠে দাঁড়ালো সেখান থেকে। হাঁটা ধরল গাড়ির দিকে। তরুকে তাড়া দিল উঠে আসার জন্য। তরুর বিনাবাক্য ব্যয় গাড়িতে উঠে বসল। এবার তুরাগকে বেশ ঠান্ডা মনে হচ্ছে। হয়তো বৃষ্টির সাথে কষ্টগুলোকে ভাগ করে এলেন। গাড়িতে এসে ফার্স্ট এইড বক্স তরুর হাতে ধরিয়ে দিল। আর বলল, মিস তরুলতা, নিজের ব্যান্ডেজ নিজে করে নেন। এটা নিয়ে বৃষ্টিতে ভেজার শাস্তি এটা। তরু ফার্স্ট এইড বক্স নিয়ে সেটার দিকে কিছু সময় তাকিয়ে রইল। ও কি করে নিজের মাথায় নিজে ব্যান্ডেজ করবে সেটাই তো বুঝছে না। তাই এড়াতে বলল, তুরাগ ভাই, মাথা সামান্য কেটেছে, ফাটে তো নি, ব্যান্ডেজ করতে হবে না। তুরাগের ধমক শুনে দমে গেল তরু। তুরাগ নিজেই নিয়ে এবারও ব্যান্ডেজ করে দিল। ফার্স্ট এইড বক্স রেখে ড্রাইভিংয়ে মনোযোগ দিল তুরাগ। এদিকে তরু মনে মনে ভাবছে এদের দুজনের জন্য কিছু তো একটা করা উচিত। তবে কি করতে পারে ও? আচ্ছা, মিথিপুকে যদি ফুপির বাসায় নিয়ে আসা যায় তাহলে বিষয়টা কেমন হয়? তবে তুরাগকে এই মুহূর্তে এসব নিয়ে কি বলবে তরু সেটাই বুঝতে পারতেছে না। বেশ কিছু সময় নীরবতার পরে তরু জানতে চাইল, আচ্ছা তুরাগ ভাই, আমি তো আপনার ছোট, তবে আপনি আমাকে সবসময় আপনি করে বলেন কেন?
আপনাকে সম্মান করি মিস তরুলতা। তাই সম্মান? অবশ্যই। আপনি একজন স্ট্রং মনের অধিকারিণী। এতটুকু সম্মান তো দেয়াই যায়। আপনি যে পরিস্থিতিতে পড়েছিলেন ওরকম একটা পরিস্থিতিতে অনেক মেয়েরাই ভেঙে পড়ে, তবে আপনি শক্ত মনের পরিচয় দিয়েছেন, সেজন্য একটু সম্মান তো পেতেই পারেন। তরু মনে মনে ভাবল কি আর হলো কি, ওর ইচ্ছে ছিল এই প্রশ্নটা দিয়ে শুরু করে মিথিপুর টপিকটা আনবে। দমে গেল না তরু, আবার জিজ্ঞেস করল, আচ্ছা তুরাগ ভাই, আরেকটা কথা জিজ্ঞেস করি? আর একটাই কিন্তু, এর চেয়ে একটা বেশি কথা বললেও কিন্তু আর উত্তর দিব না। আচ্ছা মিথি আপুকে যদি সাঈদ ভিলায় নিয়ে আসা হয় তবে কি আপনার সব কষ্ট দূর হবে? তরুর কথায় আবারও ব্রেক কষল তুরাগ। চোখ ছোট ছোট করে তাকালো তরুর দিকে। মনে মনে বলল, আরে আমি এত বছরেই সোজা করতে পারি নাই মিথুরে, আর তোমরা তো নিউ প্লেয়ার। আচ্ছা তরুলতা, আপনার মাথায় হঠাৎ এই কথা? আপনাদের ব্যাপারে সবটাই শুনলাম, আমার মনে হয় মিথিলা আপুকে নিয়ে আসলেই সব সমস্যা দূর হয়ে যাবে। সে আসবে না? আসার হলে অনেক আগেই আসত। আচ্ছা শেষ চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই। দেখা যাক, যদি পারো তাইলে তো ভালোই। বাসায় আসতে আসতে রাত প্রায় 10টা বেজে যায়। দুজনের ভেজা কাপড় শরীরেই শুকিয়ে গেছে। দরজার কলিং বেল দিল তরু। এতক্ষণ বেশ চিন্তায় ছিলেন নূর নাহার। কলিং বেলের শব্দ পেতেই দৌড়ে গেলেন দরজা খুলতে। দরজা খুলতে খুলতে প্রস্তুতি নিলেন কিছু বলার জন্য, কিন্তু তরুর মাথায় ব্যান্ডেজ দেখে যা বলার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন তা গলার কাছে এনেই গিলে নিলেন। কি হয়েছে জানার জন্য ব্যস্ত হয়ে গেলেন। তরু এতবার বলল যে কিছু হয়নি, তবুও তিনি না শুনে ছাড়বেন না। আরে ফুপি, ভেতরে তো ঢুকতে দাও। দরজা থেকে সরে দাঁড়ালেন নূর নাহার। তবে তিনি আবার তরুর পেছনে পেছনে হাঁটা ধরলেন। এদিকে তুরাগ নিজের রুমে চলে গেল। এখন ফ্রেশ হওয়া অত্যন্ত জরুরি। এদিকে তরুর শুরু হয়ে গেছে হাঁচি। হাঁচি দিতে দিতে নাকমুখ লাল বর্ণ ধারণ করেছে। নূর নাহার এবার ঘাবড়ে যান। তরুর অসুস্থ হওয়ার থেকেও বড় কথা, নুরুল ইসলাম তাকে কথা শোনাতে ছাড়বেন না, তরুকে ধরে ওর রুমে নিয়ে আসে। এদিকে তরুর শরীর একটু একটু করে খারাপ হতে থাকে। রাত্রবেলা গা কাঁপিয়ে জ্বর আসে তরুর। নূর নাহারের আজ আর ঘুম আসে না। তিনি বসে থাকেন ভাতিজির মাথার কাছে। একটু চোখ লেগে আসছিল। এমন সময় তরুর ফুপি ফুপি বলা শুনে ঘুম ছুটে পালালো। জ্বরের ঘোরেই হাত দিয়ে ফুপির হাতটা ধরল। কি হলো মামনি, কিছু বলবে? ফুপি, একটা কথা রাখবে? হ্যাঁ বলো। অবশ্যই রাখব। চলো না, আমরা সবাই মিলে গিয়ে মিথিলা আপুকে নিয়ে আসি। তুমি তাকে সরি বলবা, পারবা না? জ্বরের ঘোরে নাকি মানুষ আবোল তাবোল বকে। তবে তরু এসব কি বলছে? সন্তান অসুস্থ হলে মা যেমন পাশে বসে সারারাত সেবা করে, তেমনি সারাটা রাত জেগে পাশে বসে সেবা করে গেছেন নূর নাহার। মাথায় জলপট্টি দিয়েছেন, স্যুপ করে এনে খাইয়েছেন। সকালের মিষ্টি রোদ জানালার ফাঁক গলিয়ে তরুর চোখে পড়তেই ঘুম ভেঙে গেল তরুর। হাড়মোড়া ভাঙিয়ে উঠে বসতেই পাশে নূরনাহারকে দেখতে পেলেন। জলপট্টি দিয়ে খাটের পাশেই মাথা ঠেকিয়ে বসেছিলেন নূর নাহার। সেখানেই ঘুমিয়ে গিয়েছিলেন। অবাক হয় তরু। কত সরল দেখাচ্ছে মুখখানা। এই মুহূর্তে তরুর যেন সব অবিশ্বাস্য লাগছে। কাল মোহনার বলা নূরনাহারের সাথে এই নূরনাহারের যেন কোন মিল নেই। ছোট থেকে ফুপুদের আসা যাওয়া একটু কম ছিল বাড়িতে, তবে যখন আসত খুব আদর করত তরুকে। অথচ কাল মোহনার ভাষায় তাকে অহংকারী বলা হল। সব গোলমেলে লাগে তরুর। আবার মনে হয় হয়তো সেই অ্যাক্সিডেন্টের পরেই কিছুটা নরম হয়েছেন। কি জানি কি ব্যাপার, এভাবে এক ধ্যানে তাকিয়ে কি দেখছ মামুনি? নূর নাহারের কণ্ঠ কানে যেতেই অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকায় তরু। এতক্ষণ ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে ভাবনায় পড়ে গিয়েছিল। নূরনাহার নেমে দাঁড়ায় বেড ছেড়ে। এদিক ঘুরে এগিয়ে আসে তরুর সামনে। হাত রাখে তরুর কপালে। জ্বর আছে কিনা অনুমান করার চেষ্টা করে। জ্বর কমে গেছে অনেকটা। হাঁপ ছেড়ে বাঁচলেন নূরনাহার। জবাবদিহি বিষয়টা তার মোটেই ভালো লাগে না। তোমার জ্বর তো কমে গেছে, কিছু খাবে? নুডলস করে দেই? আরে ব্যস্ত হইও না ফুপি, আর আমার ভার্সিটির অ্যাডমিশন ডেট কিন্তু সামনেই। আচ্ছা আমি দেখব, এখন কিছু তো খাবে।
সারারাত জ্বর ছিল, এখন ক্লান্ত লাগছে নিশ্চয়ই। তুমি ফ্রেশ হও। তরু বেড থেকে নামতে না নামতেই কলিং বেল বাজার শব্দ পাওয়া যায়। এই সকালে কে আসল ফুপি? কি জানি। তুমি ফ্রেশ হও, আমি দেখছি। তরুকে সেখানে রেখেই বেরিয়ে যান তিনি। তবে তরুর কৌতূহল হয় জানার, তাই ফ্রেশ না হয়ে উপর থেকে উকি দেয় দেখার জন্য কে এসেছে। সেই মুহূর্তে সেখান থেকে তুরাগ যাচ্ছিল নিচের দিকে। তরুকে এভাবে উকি ঝুঁকি দিতে দেখে জিজ্ঞেস করে, কি মিস তরুলতা, এভাবে উকি ঝুঁকি দিয়ে কি দেখছেন? আমাদের বাসায় চুরি করার ধান্দা আছে নাকি? সকাল সকালই মেজাজ খারাপ করে দিল। আজ তো একটা খবিশ। তবে এই মুহূর্তে তার সাথে তর্ক করার মোটেও ইচ্ছে নেই তরুর। তাই বলল, নিচে কে এসেছে দেখতে এসেছি। ওহ চলুন আমিও দেখি। এরপর দুজনেই নিচের দিকে তাকায় দেখার জন্য। নিচে একটা মেয়ে এসেছে, মুখে মাস্ক পরা। তরু চিনতে পারে না। তখনই মাথায় একটা গাট্টা মেয়ে, রে তুরাগ বলে, আপনার সাথে বাদরামি করার জন্য আরেক বাদর চলে এসেছে। কি হহ? বাদর নাম্বার 2, তুরফা। হুম। তরু আর কিছু না ভেবে ছুট লাগায় নিচের দিকে। পেছনে থেকে চুলের বিনুনি টেনে ধরে তুরাগ। চুলে অনেক ব্যথা লাগে তরুর। এবার মেজাজটা বেশিই খারাপ হয়। কি সমস্যা কি আপনার? আরে এমন হনুমানের মতো নিচে যাচ্ছেন কেন? মুখ তেলতেলে হয়ে গেছে, চোখে ময়লা। ওয়াক। যান ফ্রেশ হয়ে তারপর নিচে যাবেন। মুখ থমথমে হয় তরুর। ঘুম থেকে উঠে খেয়াল করেনি চোখের দিকে। আর ঘুমুলে মুখটা একটু তেলতেলে হয়ে যায়। এজন্য এভাবে ওয়াক করার কি আছে? কথায় বলে না যার জন্য করি চুরি সেই বলে চোর। এই লোকের গার্লফ্রেন্ডকে আনার প্ল্যান করতাছে ও, আর এই লোক ওকে অপমান করার কোন উপায় যেন ছাড়তে চায় না। সামনে এগিয়ে চুলের বিনুনি টেনে ছাড়িয়ে নিল তরু। এরপর পেছনে ঘুরে নিজের রুমে ঢুকে তুরাগের মুখের উপর দরজা লাগিয়ে নিল। আহাম্মক হয়ে দাঁড়িয়ে রইল তুরাগ। ও তো এভাবে বলেছিল তরুকে খেপানোর জন্য। তবে তরুর এভাবে চুপচাপ চলে যাওয়াটা ঠিক লাগল না তুরাগের। তবে কি মেয়েটা কষ্ট পেল? যাই হোক, পরে দেখা যাবে নে। নিচের দিকে পা বাড়ায় তুরাগ। আজ তাড়াতাড়িই বেরোবে। এদিকে নির্বাচন চলে এসেছে। পার্টি অফিসে যেতেই হবে আজকে, নয়তো কালাম ভাই ভীষণ ক্ষেপে যাবেন। আগে এখান থেকে তুরফার সাথে দেখা করেই বেরিয়ে যাবে তুরাগ। কেমন আছো ভাইয়া? সিঁড়ি বেয়ে তুরাগকে নামতে দেখেই কথাটা জিজ্ঞেস করলে তুরফা। ও তো উপরেই যাচ্ছিল তুরাগ এর সাথে দেখা করতে। মাঝপথে ভাইয়ের সাথে দেখা হওয়ায় আবার উল্টো ঘুরে ভাইয়ের সাথেই নিচে নেমে এলো তুরফা। তুরাগ তুরফার কথার জবাব দিয়েই জানতে চাইল, তা এই সকাল সকাল কোত্থেকে টপকালি তুই? আমার এক্সাম শেষ। কালকেই শেষ হয়েছে। 5টায় এক্সাম শেষ হয়েছে। বাসায় লাগেজ গোছানো ছিল। বাসায় গিয়ে ফাইলপত্র গুছিয়ে রেখে তখনই রওনা দিয়েছি নাইট কোচে ঢাকায়। আর এখন তোদের বাড়িতে টপকাইছি। এ বাসাটা মনে হয় তোর না? অবশ্যই না। ভার্সিটি অ্যাডমিশনের পরই তো এটা পর হয়ে গেছে। ভার্সিটি শেষ করে শ্বশুর বাড়ি যাব। তোদের বাসায় আর থাকব না। বুঝেছি। দাঁড়া, বাসায় এসে আম্মুকে বলতেছি। তোর যে নতুন বাড়িতে যাওয়ার ইচ্ছে সেটা জানাতে হবে না। ভাইয়া, আমার পার্টি অফিসে যেতে হবে। আসছি আমি। বাসায় আরেকটা বাদর আছে। চুল টেনে দিয়েছি বলে চটেছে বোধ হয়। দেখ গিয়ে। কে ভাইয়া? বাদরে বাদরে মাসতুতো ভাই তাই না? যা তোর মাসতুতো ভাইকে খোঁজ। তুরাগ আর কথা না বলে বেরিয়ে গেল। তুরাগ বেরিয়ে যেতেই ফিক করে হেসে দিল তুরফা। তার ভাইয়ের যত কাজের চাপ থাক, যত সমস্যা থাক, তার সামনে কখনো তা প্রকাশ করে না। তার সাথে সর্বদা খুনসুটি করেন। ভালোই লাগে ভাইয়ের এই ভালোবাসা। কে এসেছে সেটা দেখা জরুরি। সোফা থেকে উঠে দাঁড়ায় তুরফা। পা টিপে টিপে কিচেনের সামনে যায়। ভেতরে আয়। এখনো কি বাচ্চা নাকি এমন পা টিপে হাঁটছিস কেন? ওফ, আম্মু তোমাকে দেখতে কে বলেছে? আচ্ছা, কে এসেছে আমাদের বাসায়? তরু এসেছে। কি হহ? তুমি আগে বলবে না? ছোট পুতুল আমাদের বাসায় আসছে। ঢং বাদ দে। তরু এখন অনেক বড়। ভার্সিটি অ্যাডমিশন নিবে ও। যাই হোক, আমি দেখে আসি। উপরে এসে খুঁজে বের করল তরুর রুম। কিন্তু ভেতর থেকে বন্ধ দেখে অবাক লাগল তুরফার।
দরজা বন্ধ করে আছে কেন? আজব। আস্তে আস্তে দরজায় ধাক্কা দেয় তুরফা। অল্প সময় ব্যবধানে দরজা খুলে দেয় তরু। সামনে তরুকে দেখে হালকা করে জড়িয়ে ধরে তুরফা। এতক্ষণের মন খারাপ যেন মুহূর্তেই ভালো হয়ে গেল তরুর। অনেক দিন পর দেখলাম পিচ্ছি। কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। এত দিন পর দেখবা না? যাও আমাদের বাসায়। তা ঠিক। অনেক দিন যাওয়া হয় না, বুঝিসই তো স্টাডি নিয়ে ব্যস্ত। বুঝি। তোমরা বড়লোক মানুষ, গরিব বাড়ি কেন যাবা? এই পাক গলি কি বলছিস তুই এসব? ঠিকই তো বলছি। তোমাদের এই টাকা পয়সায় তো আজ একটা মেয়ের জীবন শেষ করে দিয়েছে তুরফা আপু। তরুর মুখে এসব শুনে চোখ বড় বড় হয়ে যায় তুরফার। তরু এসব কিভাবে জানল? তরুকে জিজ্ঞেস করে, তুই কি মিথির কথা বলছিস? তার কথা কিভাবে জানিস? আমি তুরাগ ভাইয়ার সাথে মিথিলা আপুর বাসায় গিয়েছিলাম। তুরফা বুঝে না কি হচ্ছে এখানে। ওর যে মিথিলার সাথে যোগাযোগ হয় না এমন নয়, ফোনে কথা হয়। সেই আগের ন্যায় বন্ধুত্বটা রয়ে গেছে। তবে তুরাগকে সব ধরনের কথা এড়িয়ে যায় মিথিলা। তুরাগ ভাইয়া এখনো মিথিলার বাসায় যায়, এটা মিথিলা তুরফাকে কখনো বলেনি, তাই মনক্ষুণ্ণ হয় তুরফা। আচ্ছা তরু, আমি ফ্রেশ হয়ে আসি, এ ব্যাপারে পরে কথা বলবো। পুরো রাত জেগেছিলাম, ঘুম আসছে অনেক। বেরিয়ে যায় তুরফা। সেখানেই দাঁড়িয়ে থাকে তরু। সবাই এভাবে এড়িয়ে যায় কেন? কাল রাতে জ্বর ছিল ঠিকই, তবে হুঁশে ছিল তরু। আর জ্বরের ঘোরে কথা বলার অভ্যাস নেই তরুর। ইচ্ছে করেই ফুপিকে বলেছিল মিথিলা আপুকে এ বাসায় আনার জন্য, তবে তিনি এড়িয়ে গেছেন। এখন আবার তুরফাও ঘুমের কথা বলে চলে গেল। তাহলে কেউ কি চায় না মিথিলা ফিরে আসুক? এটার কারণ কি আপু হাঁটতে পারে না এটা? তারা কি বোঝা এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা করতেছে? তারা যদি এমনটা ভেবেও থাকে তবে তা হতে দিবে না তরু। ভাইয়া তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাসায় আয়, আমরা এখনই বের হব। মিথিদের বাসায় যাব, জলদি আয়। কোন ব্যস্ততা দেখাবে না, তাড়াতাড়ি চলে আসবে। এই তোরা কেন যাবি ও বাসায়? আমি গতকালই গিয়েছিলাম, আজ আবার কেন যাব? তোমাকে আসতে বলছি, আসো। আম্মুও যাবে। আর কোন কথা না বলেই লাইন কেটে দেয় তুরফা। ফোন হাতে নিয়ে সেদিকে এক ধ্যানে তাকিয়ে আছে তুরাগ। হচ্ছেটা কি এসব? কিছুই তো বুঝতেছে না। তুরাগকে এভাবে এক ধ্যানে ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে আসল প্রান্ত। পেছনে থেকে কাঁধে হাত রাখতেই সেদিকে ঘুরে তাকালো তুরাগ। প্রান্ত জানতে চাইল, কি হয়েছে এভাবে অন্যমনস্ক হয়ে বসে আছিস যে? কি করব ভাবছি। কি ভাবছিস সেটাই তো জানতে চাচ্ছি। আম্মু নাকি মিথিলাদের বাসায় যেতে চাচ্ছে আবার? কি হো হো হো, এভাবে চেঁচাস কেন? আশপাশে দলের ছেলেপুলেরা আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু কেমনে সম্ভব ভাই? তুই ও যেখানে আমিও সেখানে, এখন কিভাবে বলবো বল? আমাকে বাসায় যেতে বলছে, আমাকেও নাকি নিয়ে যাবে। তুই রাজি হয়েছিস? তার কি সময় দিছে? বাসায় যেতে হবে বলে ফোন কেটে দিল। তাহলে তো তোর একবার বাসায় গিয়ে দেখা উচিত। এদিক সামলাতে পারবি তো? একদম। আচ্ছা, কি ব্যাপার সবাই তৈরি হয়ে বসে আছো যে? আর সবাই যাবেই বা কেন? আমাদের ভালো লেগেছে তাই যাব। যদি যেতে চাস তাহলে গাড়ি বের কর, নয়তো ড্রাইভারকে নিয়ে আমরা একাই চলে যাব। অদ্ভুত, বললে কি জাত যাবে নাকি? মিথিলাকে দেখতে যাব। এবার হয়েছে, এবার গাড়ি বের কর। নুরনাহার যেতে চেয়েছে, এখন তাকে বললেও সে কোনভাবেই শুনবে না, তাই বাধ্য হয়ে তুরাগ চলে যায় গাড়ি বের করতে। ড্রাইভারকে নেয় না তুরাগ। তুরাগ নিজেই ড্রাইভিং সিটে বসে পড়ে। ফ্রন্ট সিটে বসে নুরনাহার আর তরু আর তুরফা দুজন পেছনে। সবাই মিলে রওনা দিয়েছে মিথিলার বাড়ির উদ্দেশ্যে। আজ যে করেই হোক মিথিলাকে ঢাকা নিয়ে আসবেই, সেটা নিয়ে আলোচনা করে তুরফা আর তরু। এ নিয়ে বেশ অনেক প্ল্যান করা হয়ে গেছে সকাল থেকে। সেখানে গিয়ে কি বলবে না বলবে সব ভাবা হয়ে গেছে। মিথিলার বাড়ি পৌঁছে দরজায় কড়া নাড়তেই দরজা খুলে দেয় মোহনা। তরু আর তুরফাকে দেখে মোহনার মুখে হাসি ফুটে ওঠে, ঠোঁটে মিষ্টি হাসি ফুটিয়ে বলে, তুরফা আপু কেমন আছো তুমি?
কতদিন পর এলে আমাদেরকে দেখতে? তুরফা মোহনার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে নিজে একটা হাসি দিয়ে মোহনার গাল টেনে বলে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই বল, তোরা কেমন আছিস? মোহনা হাসি মুখে জানায় তারাও ভালো আছে। তুরফার পাশে তরুকে দেখে বলে, আমিও কি পাগল, তোমাদেরকে দরজার সামনে দাঁড় করিয়ে কথা বলছি। এসো, ভিতরে এসো। তরু আর তুরফা ভিতরে প্রবেশ করে। তাদের পেছনেই দাঁড়িয়ে ছিল নূরনাহার আর তুরাগ। নূরনাহার এর মুখে নেমে এসেছিল অন্ধকার। এটা কিসের তা বুঝতে পারল না মোহনা। তবে মিষ্টি হেসে সালাম দিল মোহনা, তিনিও একটু মুচকি হাসি দিয়ে সালামের জবাব দিলেন। পুরো বিষয়টায় তুরাগ ছিল নিশ্চুপ। মোহনাও আর তাকে ঘাটায়নি। তরু মোহনাকে জিজ্ঞেস করে, মিথিপুর রুমে যাব আমরা? হ্যাঁ, তোমরা যাও, আমি আসছি। মোহনার কথায় সম্মতি জানিয়ে তরু আর তুরফা মিথিলার ঘরের দিকে যায় আর মোহনা চলে যায় ওদের জন্য নাস্তা রেডি করতে। মিথিলার ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করল তরু আর তুরফা। দরজা খোলার শব্দ পেয়ে মিথিলা দরজার দিকে তাকায়। তরু আর তুরফাকে দেখে মৃদু হাসে। তুরফা মিথিলার মাথায় পাশে গিয়ে বসে আর তরু আগের দিন যেখানে বসেছিল ঠিক সেখানেই বসে। মিথিলা বালিশে হেলান দিয়ে বসা ছিল। তুরফা এগিয়ে গিয়ে বুকে জড়িয়ে নেয় মিথিলাকে। মিথিলার চোখ ছলছল হয়। এই তুরফা মেয়েটা বড্ড ভালোবাসে ওকে। মিথিলা এটা বুঝে পায় না যে ওমন মেন্টালিটির মায়ের এরকম মিশুক একটা মেয়ে হতে পারে। মিথিলার চোখে পানি দেখে নিজ হাতে মুছিয়ে দেয় তুরফা। এই বিষয়গুলো দেখে লজ্জা পায় তরু। এই সকালবেলাই নাকি ভুলটা বুঝেছিল তুরফাপুকে। অথচ দেখো তুরফাপু কত ভালোবাসে মিথিপুকে। মিথিলার নহর যায় তরুর দিকে। তরুকে মাথা নিচু করে হাসতে দেখে মিথিলা জিজ্ঞেস করে, কি ব্যাপার পিচ্ছি, মনে মনে কার কথা ভেবে হাসছ? তুরফার কথায় লজ্জা পায় তরু। আরে আপু, কি যে বলো না, কার কথা ভাববো আবার? তুমি তো কালকেই দেখে গেলে, আজই আবার চলে এলে যে। ভীষণ মিস করছিলে বুঝি আমাকে? খুব। তোমার মতো একটা মিষ্টি মেয়েকে মিস না করে পারা যায়? তবে আরও একটা আবদার নিয়ে আমরা এসেছি। আমি তো তোমার ছোট বোনের মতোই, তাই না? ছোট বোন হলে আবদার তুমি রাখতে না আপু? আরে গলি মেয়ে, এভাবে বলছো কেন? আচ্ছা, কি বলবে বলো না? নাই মানে? এই তুরফা আপু, তুমি বলো না। আমি? ওদের দুজনকে এভাবে করতে দেখে ধমক দেয় মিথিলা। কি সমস্যা তোদের? আরে বল। টেনশন হয়তো আমার। আপু, আমরা তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে এসেছি। একদমই কথাগুলো বলে চোখ বন্ধ করে নেয় তরু। মিথিলা মাথা ঘুরিয়ে তুরফার দিকে তাকায়। তুরাফাও একদৃষ্টিতে মিথিলার দিকে তাকিয়ে আছে। তুরফা, ও এসব কি বলছে? ঠিকই বলছে। দেখ বোন, আম্মু আর ভাইও এসেছে। আম্মু অনুতপ্ত। সে ক্ষমা চাইতে এসেছে। তুই তাকে ক্ষমা করে দিস। ক্ষমা মানুষের মহৎ গুণ। আমার আম্মু বলে বলছি না, তবে কেউ অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিতে হয়। আজ যদি তুই তাকে ফিরিয়ে দিস তবে তার আর তোর মধ্যে কোন পার্থক্য থাকবে না। সেও তো অহংকার করেছিল, আর আজ তুই ক্ষমা না করে ইগো ধরে বসে থাকলে তোর আর তার মধ্যে পার্থক্য থাকবে না। কথাগুলো ভীষণ ভাবে কানে লাগে মিথিলার। আসলেই তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তবে মিথিলা তো মনে মনে অনেক আগেই তাকে ক্ষমা করে দিয়েছে। সে যেটা করেছিল তার সন্তানের ভালো ভেবেই করেছিল। প্রতিটা মাই চাস তার ছেলের জন্য দেখে শুনে একটা লক্ষ্মী বউ আনতে। সেখানে যদি ছেলে তাকে সেই সুযোগটা না দেয় তবে তার রাগ থাকতেই পারে, এরা স্বাভাবিক। সেই রাগ থেকেই হয়তো কথাগুলো বলেছিল তিনি। তবে অ্যাক্সিডেন্টটা ওর ভাগ্যে ছিল, এজন্যই হয়েছে। এজন্য নূর নাহারকে দায়ী করাটা বোকামি। তাকে তো অনেক আগেই ক্ষমা করেছে। তবে তুরাগকে এভয়েড করার কারণ মিথিলা চাচ্ছিল তুরাগ যেন অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারে। ও তুরাগের বোঝা হয়ে থাকতে চায়নি। তবে এখন সবাই যে সিচুয়েশনে ফেলছে মিথিলাকে, হয়তো এখন অন্যরকম কিছু হয়েও যেতে পারে। তুরাগ আর নূরনাহার সামনের রুমে রাখা চেয়ারে বসল। মোহনা ইতোমধ্যে চা নাস্তা দিয়ে গেছে সামনে। কিছু সময় পরে বাহির থেকে হাত মুছতে মুছতে ঘরে প্রবেশ করলেন মিথিলার মা শাহানা। তাকে আসতে দেখে উঠে দাঁড়ালেন নূরনাহার। মুখে হাসি ফুটিয়ে সালাম দিলেন। নূরনাহারের এই নম্র ব্যবহার ভীষণ পছন্দ হল শাহানার। তিনি সালামের জবাব দিয়ে বললেন, অনেক সময় অপেক্ষা করালাম আপা।
আসলে বাহিরের রান্নাঘরে রান্না বসিয়েছি, তাই আসতে দেরি হলো। সমস্যা নেই আপা, আজ আপনি বাড়িতে যে ডিউটি নেই। শরীরটা ভীষণ খারাপ লাগছে আপা, তাই আজ ছুটি নিয়েছি। মনটা কিছুটা খারাপ হলো নূর নাহারের। আসলে আজ মিথিলার বাবা বেঁচে থাকলে হয়তো শাহানাকে এত কষ্ট সহ্য করতে হতো না। নিয়তি যে কখন কার সাথে কি খেলা খেলে কেউ বলতে পারে না। বেশ অনুনয়ের সুরে শাহানার কাছে আবদার খানা পাতল নূর নাহার। কিন্তু প্রথম দফায় নাকচ করে দিল শাহানা। গরিব হতে পারেন তবুও কারো দয়া নিয়ে বেঁচে থাকবেন না তিনি। প্রথম যখন মিথিলার বিয়ের কথা উঠেছিল তখন রাজি ছিলেন শাহানা। মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে কথাটা ভিন্ন ছিল। তবে তাদের পরিবার সহ সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করছে নূরনাহার, এটা কি করে সম্ভব? নূরনাহার বেশ কয়েকবার ক্ষমা চাইলেন শাহানার কাছে। নূরনাহার বললেন তিনি মিথিলা মায়ের কাছেও ক্ষমা চাইবেন। নূরনাহার এর এভাবে ভালো মানসিকতা দেখে ভালো লাগল শাহানার। তবে তিনি ঢাকায় যেতে নারাজ। তুরাগ ও অবাক চোখে তাকিয়ে আছে নূর নাহারের দিকে। তার মায়ের এই রূপ তো ভীষণ অচেনা ওর কাছে। তিনি সবসময় তার কঠিন বাঘিনী রূপেই থাকেন। তবে আজ ভালোও লাগছে তুরাগের। আবির, এভাবে আর কতদিন চলবে? আপনি এভাবে গা ঢাকা দিয়ে কেন রয়েছেন? এভাবে থাকলে তো সমস্ত কাজ বন্ধ হয়ে পড়ে থাকবে। স্যার, বোঝার চেষ্টা করুন। আমি চাইলেও আসতে পারছি না। আমাকে 24 ঘন্টা অবজারভেশনে রাখা হচ্ছে। বাড়ির চারপাশে পুলিশের টহল, চেম্বারের চারপাশে পুলিশের টহল। কি করব আমি? তাহলে তোমার বাবা বুড়োটা ঘাপটি মেয়ে রে আছে কেন? দেখো আবির, কোন ভুলচুক করার চিন্তা ভুলেও করো না। বেঁচে ফিরতে পারবে না বলে দিলাম। এই রাস্তায় আসা যতটা কঠিন, এই পথ থেকে ফিরে আসা তার থেকেও বেশি কঠিন। যেহেতু একবার এসেই পড়েছ, তাহলে আর কোন চালাকি করার চেষ্টা করো না। স্যার, আপনি কি বলছেন এসব? আমি কোনোদিন ও আপনার সাথে বেইমানি করব না, আই প্রমিজ। গ্রেট। তবে সাবধান, ভুলেও পুলিশের জেরার মুখে পড়ো না। পুলিশ তোমাকে সন্দেহ করতেছে, তার মানে নিশ্চয়ই তোমার বিরুদ্ধে কোন ক্লু পেয়েছে। একটা পদক্ষেপও যেন ভুল না হয়। স্যার, এই নুরুল ইসলাম কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে। কেন, আর কোন পুলিশ অফিসার নেই? তারা তো এত বাড়াবাড়ি করে না। শুনেছি এখন আবার ঢাকায় আসতেছে। তাহলে ওর পোস্টিংটা পাহাড়ি এলাকায় করার ব্যবস্থা করি, কি বলো আবির? ভালো সিদ্ধান্ত স্যার। তবে আমার মনে হয় আমাদের প্রথম অ্যাট্যাক ওর কলিজায় করা উচিত। কি বলছো আবির? স্যার, ওর মেয়েকে আমাদের ডেরায় নিয়ে আসি। তারপর অর্গানগুলো রেখে বডিটা ভাসিয়ে দেই। হা হা হা, জিনিয়াস আবির, এজন্যই তো তোমাকে এত ভালো লাগে আমার। আর একটা নিউজ আছে স্যার। বলো। নুরুল ইসলামের মেয়ে এখন আপনার চিরশত্রু কালাম মোল্লার ডানহাত তুরাগ সাইয়িদের বাসায়। কি বলছো? ইয়েস স্যার। এক ঝিলে সব পাখি খতম। কথা শেষ করে বিচ্ছিরিভাবে হাসতে হাসতে ফোনকে টে দিল ফোনের অপর পাশে থাকা লোকটি। ফোন হাতে বসে আছে আবির আহমেদ। এক ঝিলে সব পাখি বলতে কি বুঝিয়েছে এটা বুঝল না সে। সারাদিন নিরবাচ্ছন্ন হয়ে থাকা পরিবেশটা এখন মানুষের কোলাহলে হৈ হৈ করছে। তাইফ সাইয়িদ বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর নূরনাহার একা বাসায় থাকত। একা একা বোরিং হয়ে যেত। আর সেই বাসাটাই এখন কিনা মানুষের কোলাহলে পরিপূর্ণ। যেন পূর্ণ একটা ফ্যামিলি মনে হচ্ছে তাদের। মিথিলা এ বাসায় আসতে রাজি হওয়াতেই মূলত খুশির বন্যা নেমেছে। সব থেকে বেশি খুশি তো তুরাগ হয়েছে। যেভাবেই রাজি হোক না কেন, হয়েছে যে এই বেশি। দিন তার আপন গতিতে চলে যাচ্ছে। তুরফার ভার্সিটির ছুটি শেষ হওয়ায় তুরফাকে চলে যেতে হয়েছে। তুরাগ আবারও তার শখের প্রফেশনটায় একটু একটু করে জয়েন করার চেষ্টা করতেছে। এখন কারো ইনভাইটেশন ফিরায় না, কোনখানে কনসার্ট হলে সেখানে অ্যাটেন্ড করে। বাসায় বসে সে লাইভ প্রোগ্রাম দেখে মিথিলা, তরু, এমনকি বাসার সবাই। তুরাগের গান সর্বদাই সবার পছন্দের তালিকায় শীর্ষস্থান দখল করেছিল। সবার লাইফ মোটামুটি হাসি খুশিই চলছিল। মোহনা আর তরু ব্যাচমেট হওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয় ওদের সেম ভার্সিটিতেই ভর্তি করে দিবে, যাতে দুজন সবসময় একসাথেই থাকতে পারে। তরু আর মোহানার ফ্রেন্ডশিপটাও জমজমাট। সেদিন নূরনাহারের কথা মতো তুরাগী তরু আর মোহনাকে ভার্সিটিতে অ্যাডমিট করিয়ে গিয়েছে। সেখানে অবশ্য দুজনকে কাজিন বলেই পরিচয় দিয়ে এসেছে।
প্রথম দিন তুরাগ নিজেই মোহনা আর তরুকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে গেছে। গেট থেকে দুজন আস্তে আস্তে ভেতরের দিকে পা বাড়াচ্ছে। তখন দূর থেকে ছেলেদের শীষ বাজানোর শব্দ কানে এলো। মোহনা খপ করে হাত চেপে ধরল তরুর। তরু যে ভয় পায়নি এমনটা নয়, তবুও স্ট্রং থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফার্স্ট ডেতে র্যাগিংয়ের বহু কাহিনী শুনেছে। ভয় মূলত এখানেই। ওরা শীষ বাজানো ছেলেগুলোর দিকে পাত্তা না দিয়ে আবারও পা বাড়ায় ক্লাসরুমের দিকে। তখনই দুটো ছেলে এসে হাত আড়াআড়ি করে দাঁড়ায় ওদের সামনে। মোহনা দুপা পিছিয়ে যায়। তখনও তরুর হাত ধরা। তরু আবার পেছনে থেকে টেনে ওকে সামনে আনে। ফিসফিস করে বলে, ভয় পাস না এদের সামনে। এরপর তরুই জানতে চায়, কি চাই? বাহ, প্রথম দিনেই এত তেজ, ভালো লাগলো। তবে এত তেজ থাকা ভালো না মেয়েদের, বুঝলি? সেটা বলতে বাধ্য নই। ক্লাস শুরু হয়ে যাবে, সরুন সামনে থেকে। ভার্সিটিতে এসেই সিনিয়রদের সাথে তিরিং বিরিং করো না, মেয়ে খুব বড় বিপদে পড়ে যাবে। ছেলেগুলোর ধমকানি শুনে ভয় পাচ্ছে মোহনা। ছেলেগুলো বলল ওদের ভাই নাকি ডাকছে তার ওখানে। মোহনা বলে, তরু চলো যাই, নয়তো ওরা যদি সিন ক্রিয়েট করে। মোহনার কথাই সামনের দিকে পা বাড়ালো তরু। একটা ছেলে বাইকের উপর বসে সানগ্লাসটা হাতে নিয়ে সেটা ঘুরাচ্ছে। দূর থেকে দেখেই কেমন অভদ্র টাইপ মনে হলো তরুর। আর একটু সামনে যেতেই চেহারা স্পষ্ট হল। এই ছেলেকে তো চিনে তরু, একবার না বেশ কয়েকবার দেখেছে ওকে। এমনকি ওদের বিয়ের দিনও দেখেছে। এ তো আবির আহমেদের ছোট ভাই। একে দেখেই মাথার শিরা দপদপ করে জ্বলে ওঠে তরুর। এর ভাই যেমন খারাপ, এ ছেলেও তো বখাটে। এদের বাবার আসলে বাবা হওয়ারই কোন যোগ্যতা নেই। একটা ছেলেকেও মনুষ্যত্ব শেখাতে পারলেন না। পড়ালেখা শিখলে আর পাঠ্য বইয়ে মুখ গুজে থাকলেই মনুষ্যত্বব্য অর্জিত হয় না। এটা একটা আলাদা গুণ, যেগুলো মানুষ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শেখে। অবশ্য এদের বাবা নিজেই তো অবৈধ পন্থায় উপার্জন করেন। এসব ভাবতে ভাবতেই সেই ছেলেগুলোর সামনে চলে আসে তরু আর মোহনা। এতক্ষণ অন্য দিকে তাকিয়ে সানগ্লাস ঘোরাতে থাকলেও তরুর দিকে চোখ পড়ার পর সানগ্লাস ঘোরানো অফ হয়ে যায়। এক ধ্যানে তাকিয়ে থাকে ওর দিকে। তরুরা গিয়ে দাঁড়াতেই পাশ থেকে একটা ছেলে বলে ওঠে, এটা আদিব ভাই, সালাম দেও তাকে। মোহনা মিনমিনে কণ্ঠে সালাম দেয়। আদিব সালামের জবাব না দিয়ে তরুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি সালাম দিবেন না ভাবি? আদিবের মুখে ভাবি ডাক শুনে শরীর জ্বলে উঠল তরুর। এই ছেলে ওকে জ্বালানোর জন্যই ভাবি বলছে। আদিবের মুখে ভাবি ডাক শুনে পাশে দাঁড়ানো ছেলেগুলো চোখ বড় বড় তাকালো। তারা তো আর জানে না গ্রামে কি হয়েছিল। আমি কারো ভাবি নই, কোন খারাপ লোকের বউ হওয়ার ইচ্ছেও নেই আমার। অফসোস ভাবি, কি যে বলন না। বিয়ে না করে কি এমনি এমনি বেড়ে যাবেন নাকি? অবশ্য আপনার তো আগেও এক্সপেরিয়েন্স আছে, এখন চাইলে আমাদেরও একটু সুযোগ দিতে পারেন। মেজাজ খারাপ হয় তরুর। এই ছেলেকে দূর থেকে দেখেই খারাপ মনে হয়েছিল তরুর। তবে ওর ধারণার থেকেও বেশি খারাপ এই ছেলে। র্যাগিংয়ের বিষয়টা মানলেও এরকম একটা নোংরা প্রস্তাব সহ্য হল না তরুর। মোহনার হাত থেকে হাত টেনে ছাড়িয়ে নিল। আদিবের সামনে গিয়ে গায়ের জোর দিয়ে এক চড় দিল। সাথে সাথে গালে হাত চলে গেল আদিবের। অন্য হাত দিয়ে কবজি চেপে ধরল তরুর। দাঁতে দাঁত চেপে বলল, নিজ ইচ্ছায় যখন যাও তখন দোষ হয় না। গ্রামে থেকে সুবিধা হচ্ছিল না তাই এখানে এসে নিছ। বুঝি না আমরা, তাই না? তোর এই তেজ তো আমি দেখে নিব। একদিন এর জন্য হলেও তোরে আমার করব দেখিস। হাত টানাটানি করে, ছাড়াতে পারে না, কিন্তু মুখে থুথু ছিটায় তরু। আর বলে, তোর তো পরিবারের শিক্ষার অভাব আছে। আর বললি না আমি নিজ ইচ্ছায় গেছি। ওগুলা তোর জানো ভাইয়ের এডিট করা ছিল। ছাড় বলতেছি। মুখে থুথু দেওয়ার সাথে সাথে হাত ছেড়ে দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল তরুকে। তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল তরু। মোহনা দৌড়ে গিয়ে তুলল তরুকে। তরু আবার উঠে যাচ্ছিল আদিবকে আঘাত করার জন্য, কিন্তু মোহনা হাত টেনে নিয়ে আসে সেখান থেকে। আনলি কেন আমাকে? ওদের সাথে ঝামেলা করো না, দেখলে না পড়া খারাপ। তরু জোরে জোরে শ্বাস নেয়।
রাগ কমানোর চেষ্টা করতেছে। নিজেকে উপরে উপরে যথেষ্ট স্ট্রং রাখার চেষ্টা করে তরু, তবুও একটা চাপা ক্ষোভ তাদের উপর রয়েই গেছে, যাদের জন্য আজ আম্মুকে ছেড়ে এত দূরের একটা শহরে এসে থাকতে হচ্ছে। মোহনা তরুকে টেনে নিয়ে ফার্স্ট ইয়ারের ক্লাসের দিকে এগোয়। তরুকে আর মোহনাকে ঢুকতে দেখে কয়েকটা মেয়ে এগিয়ে আসে, কেউ নাম জিজ্ঞেস করতেছে, আবার কেউ বলতেছে, তোমার তো অনেক সাহস, তুমি ওই আদিবকে চড় মেরেছ। জানো ও অনেক বাজে, বড়লোক বাপের বকে যাওয়া ছেলে, প্রচণ্ড উগ্র টাইপের, যাচ্ছে তাই করে, মারধর ওর নিত্যদিনের স্বভাব। বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকেও ছাড়ে না ও। এসব কথা এখন ভালো লাগছে না তরুর, তাই কথা ঘুরাতে ও সবার কাছে পরিচয় জানতে চায়। তরু আর মোহনার সাথে আরও 3টা মেয়ের ফ্রেন্ডশিপ হয়ে যায়, সাফা, ইভা আর সাহারা। তারা এক সাইড জুড়ে বসে নিয়ম করে দুবার মিথিলার ঘরে গিয়ে মিথিলাকে দেখে আসে তুরাগ। যদিও মিথিলা বিরক্ত হয়, ও তুরাগকে খুব ভালোভাবে বুঝিয়ে বলছে যে তুরাগ, তোমার আর আমার সাথে আগে যা হয়েছে তুমি ভুলে যাও। উপরওয়ালা চায়নি আমি একটা সুন্দর জীবন পাই, এজন্যই তো এমনটা হলো, কিন্তু তুমি কেন তোমার জীবন নষ্ট করবে? কিন্তু তুরাগ বেচারা, সে তো নাছোড়বান্দা, সে বিয়ে করলে মিথিলাকেই করবে। ছেলের তেরামি স্বভাব সম্পর্কে এতদিনে মোটামুটি ভালোই অভিজ্ঞতা আছে তাইফ সাইদ আর নূর নাহারের, তাই এখন তারাও চান যাতে মিথিলার সাথেই বিয়েটা হয়। মিথিলার মায়ের অবশ্য এতে আপত্তি নেই, তার সাথে কথা হয়েছে আগে তুরাগদের সিটি কর্পোরেশনের নির্বাচনের ঝামেলা শেষ হবে, এরপরেই না হয় বিয়েটা হবে। এই কথাটা জানার পর তুরাগের সবথেকে কাছের বন্ধু প্রান্ত সেও বলেছিল, এটা তোর কেমন ডিসিশন তুরাগ? একটা পাছাড়া মেয়েকে বিয়ে করে তুই কি করবি বল? তোর জীবনের সব আনন্দই তো মাটি। সেদিন তুরাগ রাগ না করে বরং প্রান্তর পিঠ চাপড়ে বলেছিল, শোন প্রান্ত, মানুষের মনের শান্তি হচ্ছে সবথেকে বড় শান্তি, এর থেকে বেশি চাই না আমি। মিথিলার সাথে থাকলে আমি মানসিক শান্তি পাই, সেটা আর কোথায় পাবো বল? তুরাগের কথার জবাবে সেদিন প্রান্ত উত্তর না দিয়ে শুধু একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। মনে মনে অনেক কিছুই বলে যা তুরাগের কান অবধি আর আসে না। প্রান্ত চায় ও না তুরাগ শুনুক, মন যা চাইছে তাই করুক। কিছু সমস্যার কারণে নবীন বরণের ডেটটা কিছুটা পেছানো হয়েছিল, কিন্তু একদম অনুষ্ঠান করবে না এটা তো হয় না, তাই কর্তৃপক্ষ নবীন বরণের আয়োজন করে ক্লাস শুরুর 5 থেকে 6 দিন পরে। এই কয়দিনে 5 জনের মধ্যে একটা ভালো বন্ডিং ও সৃষ্টি হয়। ঠিক করে সবাই একরকম শাড়ি পরেই ওরিয়েন্টেশনে যাবে, যেই ভাবা সেই কাজ। পরের দিন সবাই ওরিয়েন্টেশনে একরকম শাড়ি পরেই আসে। অনুষ্ঠান তখন মাঝামাঝি পর্যায়ে, স্টেজে নৃত্য পরিবেশন চলতেছে। সে সময় সাফা বলে, কি তরু দোস্ত ওঠ না, আমরা একটু ওদিকে যাই, তোর জিজু আসবে ওখানে। দেখতে চেয়েছিলি না তাকে? তরু মোহনাকে ডাকে। মোহনা বলে, না, এই গানটা আমার অনেক পছন্দের, এই নৃত্য মিস করা যাবে না, তুই যা। তরু তো বোকার মতো সাফার সাথে চলে যায়। সাফা ওকে নিয়ে যেতে যেতে একদম ভার্সিটির পেছনে সাইডে নিয়ে চলে আসে। তখন প্রায় দুপুর টাইম চলতেছে। এই তপ্ত রোদে সেদিকে তেমন একটা মানুষজন ছিল না, খুব নীরব পরিবেশ। ভার্সিটির পেছনে সাইডটায় আবার অনেক গাছপালাও রয়েছে, যার কারণে সেদিকটা কিছুটা অন্ধকারাচ্ছন্ন। তরু বলে, সাফা আমরা ওদিকে কেন যাচ্ছি? ভাইয়া ওখানেই যেতে বলেছে। তরু বুঝে ওঠে না যে সামনে ওর জন্য কি অপেক্ষা করতেছে। ভার্সিটি থেকে অনেকটা দূরে আসার পর দেখতে পায় সেখানে একটা গাছের সাথে হেলান দিয়ে আদিব দাঁড়িয়ে আছে। তরুকে দেখে অমনি খপ করে ওর হাত চেপে ধরে। ভীষণ ব্যথা পায় তরু, চোখ দিয়ে পানি বের হওয়ার উপক্রম। তরু সাফার দিকে তাকায়, সাফা এক পা করে পিছিয়ে যাচ্ছে। তরুর চোখে চোখ পড়তেই কানে হাত দিয়ে সরি বোঝায়। চোখ দিয়ে পানি বেরিয়ে যায় তরুর। এজন্যই হয়তো কাউকে সহজে বিশ্বাস করতে হয় না, বন্ধু বানানোর সময়ও ভেবে চিনতে বানাতে হয়। তরুর এটা ভেবেই কান্না আসে যে একটা মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়েকে এভাবে বিপদে ঠেলে দিতে পারে। তরু উঠে আসার প্রায় মিনিট দুয়েকের মাঝেই নৃত্য শেষ হয়ে গিয়েছিল, তাই মোহনা উঠে তরুকে খুঁজতে আসছিল। ক্যাম্পাসে না দেখে ক্যাম্পাসের পেছনে সাইডে উকি দেয়। সেখানে দেখে সাফা একা একা ফিরে আসতেছে। মোহনা দৌড়ে সাফার কাছে যায়।
মোহনাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল সাফা। মোহনা জানতে চায় তরু কোথায়। সাফা উত্তর দেয়, আমি জানি না, খুঁজে নাও গিয়ে। মোহনা সাফার হাত চেপে ধরে শক্ত করে। বলছি তরু কোথায়? আমি সত্যি জানি না। ব্যথা লাগছে, ছাড়ো আমায়। তুই ওকে নিয়ে ভার্সিটির পেছনে দিকে গেছিস, তাইলে তুই একা কেন আসতেছিস? ভালোই ভালোই বল তরু কোথায়। যদি ওর কিছু হয় না, ভাইয়া তোকে জ্যান্ত কবর দিয়া দিবে। কে তোমার ভাইয়া? সময় নষ্ট না করে তরুকে খোঁজো যাও। সাফার হাত ছেড়ে দেয় মোহনা। ওরও মনে হয় শুধু শুধু এই মেয়ের পেছনে সময় নষ্ট না করে দেখা উচিত তরু কোথায়। মোহনা ছুটে যায় ভার্সিটির পেছনে দিকে। ওর মনে হচ্ছে ওর কানে তরুর চিৎকার শুনতে পাচ্ছে। চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করে চিৎকারের আওয়াজ কোথা থেকে আসছে। শব্দ শুনে সেদিকে দৌড়ে যায় মেহনা। যা ভেবেছিল তাই। তরু ঠিক বিপদে পড়েছে। তরুকে আগেই বলছিল কারো সাথে ঝামেলা না করতে। আদিবের এক হাত তরুর দুহাত শক্ত করে ধরে আছে, আর এক হাত কোমরে আকড়ে তরুকে কাছে টানার চেষ্টা করতেছে। তরুর ছটফটানিতে বারবার আদিবের থেকে দূরে সরে যাচ্ছে তরু। মোহনা পাশে পড়ে থাকা একটা লাঠি তুলে নেয়। পেছনে থেকে গিয়ে জোরে আঘাত করে আদিবের মাথায়। প্রচণ্ড আঘাত লাগায় তরুর হাত ছেড়ে মাথায় হাত দেয় আদিব। সেই সুযোগে মোহনা তরুর হাত ধরে আদিবের থেকে টেনে দূরে সরিয়ে আনে। ছিটকে নিচে পড়ে তরু। মোহনা আবার টেনে তোলে ওকে, ফিসফিস করে তরুর কানে বলে, এদিকে এই সময় কেউ আসবে না। এই জানোয়ারের হাত থেকে বাঁচতে চাইলে আমার হাত ধরে দৌড় লাগা। বেশ কাজে লাগে কথাটি। এবার মোহনার হাত টেনেই তরু দৌড়াতে থাকে। একবারে ক্যাম্পাসের বাহিরে চলে আসছে ওরা। হাঁটুতে ভর করে নিচে ঝুঁকে জোরে জোরে শ্বাস ফেলে দুজনই। শ্বাস নেয়ার গতি কমে আসলে মোহনা জিজ্ঞেস করে, এখন কি করবি? রিকশা ডাক, বাসায় যাব। সন্ধ্যা ঘোর হয়ে রাতের অন্ধকার নেমে এসেছে, বেশ অনেক সময় হল। সারাদিন দৌড়ঝাঁপের পর এখন একটু রেস্ট নেয়ার প্রয়োজন। আগে তো আর বাসায় ফিরত না, এখন সময় পেলেই বাসায় চলে আসে। তাই আজও চলে আসল। কিন্তু বাহির থেকে দেখতে পেল পুরো বাড়ি অন্ধকার। শুধু কর্নারের দিকের দুইটা রুমে বাতি জ্বলতেছে। এত তাড়াতাড়ি তো সবাই ঘুমিয়ে যাওয়ার কথা না। তাই অবাক হল তুরাগ। দ্রুত পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে দেখতে পেল মিথিলার রুমের বাতি জ্বলতেছে। আগে সেদিকেই পা বাড়াল তুরাগ। বাহিরে দাঁড়িয়ে দরজায় নক করল। ভেতর থেকে জবাব আসে, কে? আমি। ভেতরে আসলাম। হুম। ভেতরে ঢুকতে ঢুকতেই মিথিলাকে জিজ্ঞেস করে, এই মিথু, বাসার সবাই গেছে কোথায় বলতে পারো? সবাই বাসাই আছে। তুমি একটু আমাকে হুইল চেয়ারটায় বসতে সাহায্য করো না। আমি একটু তরুর রুমে যাব। হঠাৎ তরুর রুমে কেন? তরুর সাথে কথা থাকলে বলো, আমি ওকেই ডেকে দেই। না, ওকে ডাকতে হবে না। সবাই ওর রুমেই আছে। তুমি ও চলো, দেখে আসি মেয়েটার কি অবস্থা। কি হয়েছে, আবার অসুস্থ নাকি ও? না, ওর সাথে আজ খারাপ কিছু হতে যাচ্ছিল। মেয়েটা সেই দুপুর থেকে কান্নাকাটি করতেছে। ভয় পেয়েছে মনে হয় প্রচুর। কি হয়েছে খুলে বলো তো আমাকে। মিথিলার মুখ থেকে সবটা শুনে রাগে শরীর রিরি করে ওঠে। মনে চায় এখনই ওই ছেলের হাত ভেঙে গুঁড়ো করে দিতে। কত বড় অসভ্য ছেলে। ভার্সিটিতে পড়ালেখা করতে আসে, আবার নিজের ভার্সিটির মেয়েদের সম্মানে হাত দেয়। কিছু একটা ভাবে তুরাগ, রাগে সামনে থাকাটি টেবিলে জোরে আঘাত করে। উঠে যায় মিথিলার পাশ থেকে। পাশের রুমের দরজা খোলাই ছিল। একবার উকি দেয় সেই রুমে। নূরনাহার এর কোলের মধ্যে মাথা রেখে গুটিসুটি মেয়ে শুয়ে আছে তরু। চোখ ফুলে গেছে কান্না করতে করতে। রুমের ভেতরে আর ঢোকে না তুরাগ। বাসায় এসেছিল রেস্ট নিতে, তা আর হলো কই। মাথা গরম করে বেরিয়ে গেল বাসা থেকে। বাসা থেকে বের হতে হতে ফোন দিল প্রান্তকে। বলল দলের কিছু ছেলেপুলেদের একসাথে করতে, আর আদিবের ঠিকানা খুঁজে বের করতে। তুরাগের কণ্ঠ শুনে প্রান্ত বুঝতে পারল বেশ রেগে আছে। তাই বলল, মাথা ঠান্ডা কর ভাই। কি হয়েছে বল। মাথা ঠান্ডা করার কথা শুনে জোরে ধমক দিল তুরাগ। বলল, আমার বাড়ির মেয়েদের সম্মানে হাত দিচ্ছে, ওই ওরে খুঁজে বের কর। প্রান্তের নিজেরও মেজাজ খারাপ হল। তুরাগকে শান্ত করার চেষ্টা না করে দলের ছেলেদের খবর নিল।
বন্ধুদের সাথে ক্যারম খেলায় ব্যস্ত ছিল আদিব। হাসি ঠাট্টা করছিল আর ক্যারম খেলতেছিল। হঠাৎ করে কেউ একজন খুব জোরে ক্যারম বোর্ডের মাঝ বরাবর আঘাত করে। মাঝখান থেকে ভেঙে যায় বোর্ড। আদিব ছাড়া বাকি তিনজন ভয়ে ভয়ে তাকায় কে আঘাত করল দেখার জন্য। হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে কেউ একজন, কিন্তু মুখে মাস্ক পরা তাই চিনতে পারল না ওরা। ওরা সেখান থেকে একটু দূরে সরে দাঁড়াল। কিন্তু ঘাটতারা মানুষ কি কখনো সোজা হয়? যেমন আদিব। ও উঠে যায় মাস্ক পরা ব্যক্তিকে মারতে। আদিব নিয়ে পাঞ্জাবির কলার ধরে। সাথে সাথে এক বিকট চিৎকার দেয় আদিব। সেখানে থাকা বাকি তিনজন ভয়ে ভয়ে তাকায় দেখার জন্য যে কি হয়েছে। দেখে যে হাত চেপে ধরে বসে পড়েছে আদিব। ওদের আর বুঝতে বাকি নেই যে যে হাত দিয়ে কলার ধরেছিল সে হাত ভেঙে গেছে। ওরা আর সামনে না আগিয়ে ভয়ে দৌড় লাগায় সেখান থেকে কয়েক মুহূর্তের মাঝে ছোটখাট একটা ধ্বংসযজ্ঞ হয়ে যায় সেই রুমের ভিতর যেখানে বসে ক্যারম খেলছিল আদিবরা। আদিবের অবস্থা খুবই ভয়াবহ। নাক দিয়ে রক্ত ঝরছে, ঠোঁট কেটে গেছে। ভাঙা হাত নিয়ে ব্যথায় গগন বিদারী চিৎকার করছে। ধ্বংসযজ্ঞ চালিয়ে সবাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তুরাগ। আশপাশে লোকজন জড়ো হয়েছে, তবে আদিবের কাছে এগোনোর সাহস কারো নেই। এতদিন এই এলাকায় যাচ্ছে তাই করে বেরিয়েছে ও। ওর যন্ত্রণায় অতিষ্ঠ ছিল মহল্লার মেয়েগুলো। আজ এর এমন পরিস্থিতি দেখে অনেকেই মনে মনে সন্তুষ্ট। তবুও নিজেদের স্বাভাবিক করে দাঁড়িয়ে আছে সেখানে। তুরাগরা বেরিয়ে যাওয়ার প্রায় কয়েক মুহূর্ত পরেই সেখানে একটা কালো রঙের গাড়ি এসে থামে। সেটা থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে আসে আবির। তাড়াহুড়োয় কি করবে মাথায় আসে না। ভাইয়ের শরীর থেকে শার্ট খুলে সেটা দিয়েই ভাঙা হাত গলার সাথে ঝুলায়। ড্রাইভারের সহায়তায় গাড়িতে তোলে আদিবকে। ব্যাক সিটে শোয়ায়। হসপিটালে নিয়ে আসে আদিবকে। যন্ত্রণায় জ্ঞান হারিয়েছে আদিব। হসপিটালে এনে রক্তগুলো মুছিয়ে দিয়ে হাত ব্যান্ডেজ করে ড্রেস চেঞ্জ করে দিয়েছে আদিবের। কেবিনের সামনে পায়চারি করতেছে আবির। অপেক্ষা ভাইয়ের জ্ঞান ফেরার। 3 দিন যাবৎ ভার্সিটি বন্ধ করে দিয়েছে তরু আর মোহনা। তরু এখনো ভয় পেয়ে আছে। সে কোনভাবেই যাবে না ভার্সিটিতে। যদিও পরের দিন সকালেই নিউজে দেখেছে আদিবের অবস্থা। কিন্তু যারা মেয়ে রেছে সবাই হেলমেট পরা ছিল। তাই কারো চেহারা দেখা সম্ভব হয়নি। তবুও তরু শিওর এটা যে তুরাগ ভাইই করেছে। তাকে কিছু জিজ্ঞেস করেনি তরু। এখন আদিব কয়েকদিন আর ভার্সিটিতে আসতে পারবে না। তাই ভার্সিটিতে তো যাওয়াই যায়। তাও মন সায় দিচ্ছে না। সবাই অনেক বোঝানোর পরে রাজি হলো যাওয়ার জন্য। মিথিলা বারবার করে মোহনাকে বলে দিল তরুর হাত যেন না ছাড়ে। মিথিলা ওর ফোনটা মোহনাকে দিয়ে দিল, যেন যে কোনো প্রয়োজনে ফোন দিতে পারে। তুরাগ নিজেই ওদের নিয়ে বের হলো। একদম গেট অবধি পৌঁছে দিয়ে গেল। বলল ক্লাস শেষ হলে যেন ফোন দেয়, তাহলে আবার এসে নিয়ে যাবে। তরুরা ভার্সিটিতে পৌঁছানো মাত্রই কেউ একজন ফোন দিয়ে আবির আহমেদকে নিউজটা জানালো। তিনি ফোনে বুঝিয়ে দিলেন কি করতে হবে। তিনি এতদিন অপেক্ষা করেছিলেন কবে বের হবে বাসা থেকে। বাসা থেকেও তুলে আনা সম্ভব না। তার উপর তাকে নিজেকেই তো পুলিশ অবজারভেশনে রাখছে। তাই খোলামেলাভাবে কিছু করা সম্ভব না। তবে আজ এই মেয়ের শেষ দিন। অন্ধকার একটা রুমের মাঝ বরাবর কম পাওয়ারই একটা লাইট জ্বলতেছে। সেখানেই বসা তরু। তবে ও একা নয়, আরও 6 থেকে 7 জন মানুষ সেখানে আছে। সবার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সবাই জানে তাদের জীবনের অন্তিম সময় আসন্ন। সেই ভয়েই চোখ মুখ শুকিয়ে গেছে। ওরা যে একটা চক্রের ফাঁদে আটকা পড়ে আছে। একটা লোক এগিয়ে এলো তরুর দিকে। ফিসফিস করে জিজ্ঞেস করল, আচ্ছা, তোমাকে দেখে তো বেশ বুদ্ধিমতী মেয়ে মনে হচ্ছে, তাহলে তুমি কিভাবে এই প্রতারণার ফাঁদে পা দিলে? কি বলছেন? আর আপনাদের কেন এভাবে আটকে রেখেছে? সে কি তুমি এখনো বুঝতেছ না কেন আটকে রেখেছে এভাবে? আমি বলছি। গম্ভীর পুরুষালী কণ্ঠ শুনে চমকায় তরু। মাথা তুলে তাকায় সেদিকে। তবে এখানে আবিরকে কোনোভাবেই আশা করেনি। আবিরকে দেখে উঠে দাঁড়ায় তরু। ও, এটা তাহলে আপনি? কেন তুলে এনেছেন আমাকে? 1 পা 2 পা করে সামনের দিকে আগায় আবির। তরু 1 পা করে পিছিয়ে যায়। এই মুহূর্তে আবির ঠিক কি চাচ্ছে তা কল্পনার বাহিরে তরুর।
মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করে তরু। এই 2টা মাসের মধ্যে জীবন পুরো এলোমেলো হয়ে গেছে ওর। এখন সামনে কি হতে যাচ্ছে তা বলা মুশকিল। আবির জোরে জোরে পা ফেলে ধরে ফেলে তরুকে। তরুর পেছনে হাত দিয়ে হিজাবের উপর থেকেই চুলের গোড়াসহ টেনে ধরে। তরুর মনে হচ্ছে চুলগুলো বুঝি সব ছিঁড়ে যাচ্ছে। তোর বাপ ভাই সবাই মিলে উঠে পড়ে আমার উপর লেগেছে। আমি শান্তিতে বিজনেস করছিলাম, ভালো লাগলো না তোর বাপের। আমার ভাইটার এত সুন্দর জীবন যাপন সহ্য হলো না তোর নাগরের। বিয়ে ভাঙতেই আবার এখানে নতুন নাগর জুটিয়েছিস। বাহ, ভালোই। কিন্তু এবার তোর কি হবে বলতো? আমার ভাইটা ওখানে ব্যথায় ছটফটাচ্ছে। আমি কেমনে সহ্য করি বলো? অন্যের সন্তান, ভাই, বোন যখন ব্যথায় ছটফটায় তখন তারা কিভাবে সহ্য করে বলতো? তুই নিজ হাতে এত এত নিষ্পাপ জীবন ধ্বংস করিস, তখন তো কষ্ট লাগে না? এখন নিজের ভাইয়ের বেলায় এত কষ্ট কিসের? ক্রিমিনাল আবির আহমেদ অন্ধকারের কারণে চেহারা ঠিক বুঝতে পারল না, তবে এটা বুঝতে পারল এখানে একজন দুজন নয় বেশ অনেকজন লোক দাঁড়িয়ে আছে। তাদের এগিয়ে আসা পায়ের শব্দে এতটুকু বুঝতে পারল এরা পুলিশ ফোর্স। তাদের শুয়ের আওয়াজ শুনে এটা স্পষ্ট। আপনারা এখানে এখানে আসার জন্যই তো এত ড্রামা আবির আহমেদ। আপনি খুব চালাক মানুষ, খুব তাড়াতাড়ি রং বদলে ফেলেন। আপনাকে ধরা এতটা সহজ কাজ ছিল না, তাই তো ফাঁদ পাততে হলো আপনার জন্য। আবিরের বুঝতে বাকি থাকে নেই যে তরুকে টোপ হিসেবে ব্যবহার করছে এরা। কিন্তু এই অবধি পৌঁছালো কি করে সেটাই মাথায় আসছে না। তহমিনাকে জড়িয়ে ধরে বসে আছে তরু। ছাড়াছাড়ির কোন নাম নেই। না খাওয়া দাওয়ায় মন আছে, নিজেও খাচ্ছে না, মা কেউ খেতে দিচ্ছে না। ফুফু ফুফা সবাইকে ফিরিয়ে দিয়েছে, ও মাকে ছাড়বে না। সবাই বোঝালো না খেলে অসুস্থ হয়ে যাবে, কিন্তু ওর বাবা বাসায় না আসা অবধি ও খাবে না। সেইখানে বসে যে ভয় পেয়েছে তার রেশ এখনো রয়ে গেছে। এমনিতে যথেষ্ট স্ট্রং, তবে এরকম রক্তারক্তি কাণ্ড এর আগে কখনো চোখের সামনে দেখেনি। ওর মা বারবার জানতে চাইছে কি হয়েছে, তারও জবাব দিচ্ছে না। ভোর রাতের দিকে যখন নুরুল ইসলাম মেয়েকে বাসায় রেখে গেছেন, বলে গেছেন ওর খেয়াল রাখতে। বাকি কথা তিনি বাসায় এসে বলবেন। তহমিনা বেগমকেও তিনি ফোন দিয়ে দিয়েছিলেন। সকাল হতে হতেই তিনিও হাজির হয়েছেন ননদের বাসায়। এর আগে কারো সাথে কথা না বললেও মা আসতেই মায়ের বুকে ঝাঁপিয়ে পড়েছে। সকাল গড়িয়ে দুপুর এখনো সেভাবেই রয়েছে। নূরনাহার খাবার রেখে গেলে তহমিনা চেষ্টা করেছেন মেয়েকে খাওয়ানোর, কিন্তু বারবার বলতেছে বাবা আসলে খাবে। এরপর আর জোর করেনি কেউ। দুপুর গড়িয়ে তখন বিকেল। সে সময় কলিং বেলের আওয়াজ কানে আসতেই দৌড়ে দরজা খুলতে যায় তরু। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এতক্ষণ নড়ছিল ও না, আর এখন দিব্যি দরজা খুলতে চলে গেছে। দরজা খুলতেই নজরে এলো নুরুল ইসলাম। তরু ঘুরে ঘুরে বাবার চারপাশ থেকে দেখতে লাগল। আবার বাবার ড্রেসগুলো টেনে টেনে দেখছিল। তহমিনা এসে টেনে মেয়েকে সরালেন। কি হলো কি তরু? পাগল হয়ে গেলে নাকি? আম্মু, আমি তো দেখছিলাম বাবা ঠিক আছে কিনা। ঠিক থাকবে না কেন? তার আবার কি হবে? আম্মু আজ না বাবার চোখের সামনে আবির সাইড করার চেষ্টা করেছিল। নিজের হাতের শিরা নিজে কেটে ফেলেছে। ফিনকি দিয়ে রক্ত বেরুচ্ছিল। বাবা যখন হাত ধরতে গেছে অমনি বাবার দিকে তাক করে বলেছিল কাছে আসলে চালিয়ে দিবে। আমি তো ভয় পাচ্ছিলাম, এজন্যই তো দেখছি বাবা ঠিক আছে কিনা। কি হয়েছে কি একটু বলো তো? মেয়েটা সকাল থেকে কেমন অস্বাভাবিক আচরণ করছে। ভেতরে চলো সব বলতেছি। তরু আর মোহনা যখন ভার্সিটির বাহিরে তুরাগের জন্য অপেক্ষা করতেছিল তখন মোহনার ফোনে একটা ফোন আসে। ফোনটা আর কেউ না বরং তুরাগ করেছিল। ফোন করার পরে মোহনা সেই ফোনসহ ব্যাগটা তরুর হাতে দিয়ে আইসক্রিম খাবে বলে ভার্সিটি থেকে কিছুটা দূরে যায়। রাস্তার পাশে তরুকে দাঁড় করিয়ে রেখে অপোজিট সাইডে যায় আইসক্রিম আনার জন্য। তখন গাড়িতে বসে কেউ তরুর মুখে ক্লোরোফর্ম স্প্রে করে, যার প্রভাবে ক্ষণিক সময়ের জন্য হুঁশ হারা হয় ও। প্ল্যান মাফিক আবিরের লোকেরা ওকে তুলে নিয়ে যায়। পেছনে তুরাগ ফলো করে তাদেরকে। যখন জ্ঞান ফেরে তখন এক প্রকার ধস্তাধস্তিতে ফোনসহ ব্যাগটা গাড়ির ভেতরেই পড়ে। যে ফোনটা তুরাগের সাথে কলে কানেক্টেড ছিল,
সেই ফোন ট্রেস করে আমরাও ফোর্স নিয়ে চলে যাই সেখানে। আমরা চারদিক ঘেরাও করার পরেই আবিরের সামনে যাই। আবিরকে ধরার আগে ওর অন্যান্য গার্ডসদের অ্যারেস্ট করি। যখন আবির এসব জানতে পারে ও চাচ্ছিল না পুলিশের হাতে ধরা দিতে। এসব ক্রিমিনালরা মূলত এরকমই হয়, নিজে রে যাবে তবু গ্যাং লিডারের নাম প্রকাশ করবে না। আবির ও সেই প্রচেষ্টা চালিয়েছিল। ওর পকেটেই ছিল নাইফ, যা দিয়ে নিজের হাতের শিরা নিজেকে ফেলে সুইসাইডের প্রচেষ্টা চালায়। তখন হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বেরুচ্ছিল। তোমার আলগুছে মেয়ের সামনেই এসব হয়েছিল। তুমি তো জানোই ও এসব রক্ত সহ্য করতে পারে না। এজন্যই ভয় এমন গুটিয়ে গেছে, মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তুরাগ ছিল সেখানে। ও কোলে তুলে তরুকে বের করেছিল সেখান থেকে। তুরাগের গাড়িতেই নিয়ে এসেছে ওকে। আমাকে আর দেখতে পায়নি বলে ও ভেবেছিল হয়তো আবির আমার ক্ষতি করেছে, এজন্যই এত ভয় ছিল। আশার এরকম চেক করছিল তাও এই ভয়েই। তহমিনা বেগম আগলে নেন মেয়েকে। তারপর জানতে চান আবির এখন কোথায়। জেলে নিশ্চয়ই, চিকিৎসাধীন আছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আর বাকিরা জেলে, তবে ওদের গ্যাং লিডারকে এখনো ধরা যায়নি। কথার মাঝখানে নুরনাহার বললেন, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে নুরু। তোর বউ মেয়ে এখনো না খেয়ে আছে, তোর সাথে খাবে বলে। খাবো না আমি। তরুর কথায় সবাই মুখ ঘুরিয়ে ওর দিকে তাকায়। নুরুল ইসলাম উঠে আসে নিজের জায়গা থেকে। তরুর মাথায় হাত বুলিয়ে বলে, কেন খাবে না মামুনি? বাবা চলে এসেছি তো। ছি বাবা, তুমি নিজের মেয়ের জীবন নিয়ে এভাবে বাজি ধরতে পারলে। যদি আজ আমার কিছু হয়ে যেত। তুরাগ তো তোমাদের পেছনে পেছনই ছিল, ওর দলের লোকেরা ছিল ওর সাথে। ওই আবিরের বাচ্চা তোমার কিছু করতে পারত বলো? বাবা তুমি কি আমারে বাচ্চা ভাবো? যা বলবা তাই বিশ্বাস করব। রাগ করে না সোনা। আবিরকে আমরা বেশ অনেক দিন যাবৎ অবজারভেশনে রেখেছিলাম, কিন্তু ও ভীষণ ধূর্ত। নিজেকে সামলে চলেছে এতদিন। ওর ফোন কল ট্রেস করে তোমার বিষয়টা জানা গেছে। এজন্যই তোমার মাধ্যমে ওকে ধরার চেষ্টা করেছি। যদিও অনেক রিস্কি ছিল বিষয়টা, তবুও আমার মা তো অনেক ম্যাচিওর। রাগ করে না মা। তুমি কি চাও না দেশের একজন শত্রুর ধ্বংস হোক? ও কত খারাপ লোক ছিল জানো? জীবন্ত মানুষকে অজ্ঞান করে তাদের শরীরের বিভিন্ন অর্গানকে টেনে নিত। সেগুলো বিদেশে বহুমূল্যে বিক্রি করত। একজন জীবন্ত মানুষকে এভাবে কষ্ট দিত। কত মানুষকে মেরেছে। ওকে না ধরলে তো এরকম আরো বহু মানুষ মারা যেত। তুমি কি সেটা চাও বলো? ওফ বাবা থামো। বুঝেছি আমি, তবে আমার কথা আছে এখানে। এবার সবার নজর পড়ে তহমিনার উপরে। নুরুল ইসলাম জিজ্ঞেস করে, তুমি আবার কি বলতে চাও? আমি আমার মেয়েকে এখানে আর এক মুহূর্তের জন্য ও রেখে যাব না। এখানে যেসব হচ্ছে, কোনোদিন না জানি আমার মেয়েটাকেই হারিয়ে ফেলি। আমি আর রিস্ক নিতে চাই না। নুরনাহার বলল, কিন্তু ভাবি মা যদি কিছু বলে। দেখেন আপা এরকম অনেক সহ্য করেছি। এখন আপনাদের মায়ের জন্য আমি আমার মেয়েটাকে তো রিস্কি লাইফ দিতে পারি না। আপনার মা যদি রাজি না থাকে প্রয়োজনে আমি আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো আমার মেয়েকে নিয়ে। কিন্তু ওর ভার্সিটি? এই পড়ালেখা করে এত কিছু। ওর পড়ার দরকার নেই ভালো ভার্সিটিতে। প্রয়োজনে ওকে ট্রান্সফার করে নিয়ে যাব। নুরুল ইসলাম স্ত্রীর পাশে বসলেন। শান্ত করার চেষ্টা করলেন স্ত্রীকে। এখন ক্ষেপে আছে। এই মুহূর্তে কিছু বলা মানে শুধু শুধু সংসারে ঝামেলা টেনে আনা। নারী জাতির ঘৃণা ভয়ঙ্কর জিনিস। তারা যখন ভালোবাসে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। আবার যদি ঘৃণা করে তখন একদম মন থেকে ঘৃণা করে। আর রেগে গেলে তো ভয়ঙ্কর কিছু করে ফেলার সামর্থ্য রাখে। নুরুল ইসলাম স্ত্রীকে বললেন, আচ্ছা তুমি তোমার মেয়েকে নিয়ে যেও, সমস্যা নেই। এখন খেতে চলো। আমি কাল সকালের বাসেই চলে যাব। আচ্ছা বাবা যেও। আমি নিজে গিয়ে তুলে দিয়ে আসবো, এখন চলো। টাকার লোভ মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়।
আমাদের জীবনে চলার পথে টাকার দরকার আছে অবশ্যই, তবে সেটা অবৈধ পন্থায় নয়। লোভ মানুষকে ধ্বংস ছাড়া কিছুই দেয় না। যেমনটা হয়েছে আবিরের, তার বাবার আর তাদের সাথে থাকা লোকগুলোর। এখন তারা পুলিশের আঘাতগুলো মুখ বুঝে সহ্য করতে রাজি, তবুও গ্যাং লিডারের নাম বলতে নারাজ। কারণ তার নাম প্রকাশ করলে হয়তো যে নাম প্রকাশ করবে তার জীবন পাখি খাঁচা ছাড়া হবে। এসব পথে আসলে যেমন অবৈধ পন্থায় বেশি টাকা উপার্জন করা যায়, তেমনি জীবন থাকে সর্বদা ঝুঁকির মধ্যে। পুলিশ কনস্টেবলগুলো মেয়ে ক্লান্ত, তবু এদের মুখ খোলার নাম নেই। সমস্যা নেই, রিমান্ডে নিলে ঠিকই মুখ খুলবে। কতদিন আর সহ্য করা যাবে এসব? অপরাধীদের অবস্থা জলে কুমির ডাঙায় বাঘ এর ন্যায়। মুখ খুললেও জীবন বিপন্ন হবে, আর না খুললে রিমান্ডে নেওয়া হবে। যেসব মানুষগুলোকে উদ্ধার করা হয়েছে তাদেরকে নিজ নিজ গৃহে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরিবারের মানুষের সে কি খুশি! খুশি যেন উপচে পড়ছে। তরুর মায়ের সাথে বাড়িতে চলে এসেছে, বেশ কয়েকদিন হতে চলল। তবুও মনটা যেন ঢাকাতেই পড়ে আছে। বারবার সবার কথা মনে পড়ছে। মোহনার সাথে কথা হয় ফোনে। প্রতিদিন ক্লাসে কি পড়ায় সেসব বিষয়েও জেনে নেয়। নোটগুলোর পিক পাঠায় মোহনা, সেগুলো রেগুলার খাতায় তোলে। তরু জানে তুরাগ মিথিলাকে অনেক ভালোবাসে। তবুও অষ্টাদশী কন্যার প্রথমবারের মতো কারো জন্য মনে অনুভূতি সৃষ্টি হয়েছিল, তা কি এত সহজে ভুলে যাওয়া যায়? প্রথমবার মায়ের ইচ্ছেতে বিয়েতে রাজি হলেও তখন নিজেকে কেমন অনুভূতি শূন্য লাগছিল। এবার কারো জন্য অনুভূতি জাগ্রত হল, তা প্রকাশ পাবার আগেই মাটিচাপা দিতে হয়েছে। অনেক চিন্তা ভাবনার পর মনে মনে ঠিক করল মোহনার থেকেই জিজ্ঞেস করবে, মিথিপু তুরাগ ভাই কেমন আছে? যেই ভাবা সেই কাজ। একদিন নোট নেয়ার জন্য ফোন দিলে তখন জানতে চায় তুরাগ এর ব্যাপারে। আচ্ছা মোহনা, মিথিপু কেমন আছে? তুরাগ ভাইয়ার সাথে সব ঠিকঠাক হয়েছে মোটামুটি, তবে ভাইয়া তো এখন ভীষণ ব্যস্ত, সময় দিতেই পারে না কাউকে। কেন, কিসের ব্যস্ত এত? আরে তুমি জানো না ভাইয়াদের নির্বাচন এর আর মাত্র 12 দিন বাকি আছে। যদিও তারা নমিনেশন পায়নি, তবুও আমার মনে হচ্ছে তারাই জয়ী হবে। তরু এসব ব্যাপারে আর কথা বাড়ায় না, ও এসব বিষয় এত কিছু বোঝে না। তাই বলে জয়ী হলেই ভালো। এরপর তো বিয়ে খেতে চলে আসবো, কি বলো? ফোন রেখে দেয় তরু। তবে মন কেন যেন মানতে চাচ্ছে না, আর মাত্র 12 দিন বাকি। এরপরই সে অন্য কারো হলেও কিছু করার নেই। কি বা করতে পারবে ও, যেখানে তুরাগের সবটা জুড়ে মিথিলার বাস। 12টা দিন যেন চোখের পলকেই শেষ হয়ে গেল। মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি দিনগুলো চলে গেল। আর মাত্র একটা রাত বাকি আছে নির্বাচনের। কালাম মোল্লা তার নিজ বাড়িতেই সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে চেয়েছিলেন, কিন্তু তুরাগ, প্রান্ত এরা দুজন মিলে তাকে নিষেধ করল ঝামেলা করতে। তিনি একা মানুষ, বিয়ে করেননি এখনো, মা ও বেঁচে নেই, তাই এসব ঝামেলা কে করবে? তুরাগের বাসায় কাজ করার জন্য অনেক জনই আছে। তুরাগ ওর মাকে 3 বেলার খাবার রান্না করতে বলল। 40-45 জনের খাবার তৈরি করা মুখের কথা নয়। সবাই সকাল থেকে খেটে খেটে ক্লান্ত প্রায়। এখানো দলের ছেলেপুলেরা আসছে, তাদের খাবার বেড়ে দিচ্ছে নুরনাহার আর মিথিলার মা। মোহনাও কিচেনে কিছু একটা করছে। সুফিয়া আবার রান্না বসিয়েছে। মিথিলা একা একা রুমে আছে, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন বোধ করল। কিন্তু একা একা তো যেতে পারবে না, তাই কয়েকনার মামা বলে ডাক দিল। কিন্তু ওপাশ থেকে কোন সাড়া পাওয়া গেল না। মোহনাকে ডাকল, সেও শুনল না। সাহস করল একা একাই যাবে। খাটের পাশ থেকে হাত বাড়িয়ে হুইল চেয়ার টেনে আনল। মোহনা বলতে গেলে সবসময়ই মিথিলার পাশে পাশে থাকে। মিথিলা তো একা একা হুইল চেয়ারে বসতে পারে না, কমোডেও তুলে বসিয়ে দিতে হয়। কিন্তু কতকাল আর অন্যের বোঝা হয়ে থাকতে মনে চায়? একজন প্রতিবন্ধী মানুষের জীবন এতটা সহজ নয়।
একটা সময় পরিবারের মানুষও বিরক্ত মনে করে, যদিও মুখে প্রকাশ করে না, কিন্তু মনে মনে বিরক্ত হয়। মিথিলার যে এমনটা হয়নি তা না। মোহনা ওকে যথেষ্ট ভালোবাসলেও মাঝে মাঝে ডাকলে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলে। মিথিলা বোঝে যে মোহনা বিরক্ত, কিন্তু তবুও নিরুপায় হয়ে ডাকতেই হয়। আজ কষ্ট করে একা একাই যাওয়ার চেষ্টা করে। হাতে ভর দিয়ে দিয়ে খাট থেকে হুইল চেয়ারে বসে অনেক কষ্টের পরে সফলও হয়। যাওয়ার সময় যেতে পারে, কিন্তু বিপত্তি ঘটে বের হবার সময়। এবার আর সফল হয় না হুইল চেয়ার উঠে বসতে। হুইল চেয়ার এক সাইডে বাঁকা হয়ে যায়, খুব জোরে টাইলসের উপরে যায়। হুইল চেয়ার উল্টে গায়ের ওপর পড়ে। নিচে পড়ার সময় হাত উল্টোভাবে পড়েছে। মনে হচ্ছে হাত ভেঙে গেছে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, সহ্য করতে পারে না মিথিলা। গলা ফাটিয়ে চিৎকার দেয়। চিৎকারে মনে হচ্ছে পুরো বাড়ি কেঁপে উঠল। তুরাগ খেতে বসেছিল কেবল, খাবার ছেড়ে উঠে হাত না ধুয়েই দৌড় লাগায় দোতলার উদ্দেশ্য। সবাই এলপ্রকার দৌড়ে উপরে আসে, কিন্তু রুমে এসে দেখে মিথিলা রুমে নেই। তাহলে গেল কোথায় মেয়েটা? নূরনাহার খেয়াল করে ওয়াশরুমের ডোর ভেতর থেকে লক করা। সেখান থেকেই কান্নার আওয়াজ আসছে। অনেক ডাকার পরেও দরজা খুলতে পারে না মিথিলা। তুরাগ সবাইকে সামনে থেকে সরিয়ে দিয়ে ভেঙে ফেলে দরজা। ভেতরে ঢুকে দেখে হুইল চেয়ারটা মিথিলার গায়ের উপরে পড়ে আছে। সেটাকে টেনে তুলে আগে দুহাতে পাজাকলে তুলে নেয় তুরাগ। মিথিলার কান্না তখনও থামেনি। তায়েফ সাহেবও তখন বাসায় ছিলেন। তিনি গিয়ে তাড়াতাড়ি করে গাড়ি বের করলেন। তুরাগ মিথিলাকে নিয়ে পেছনে বসল। মিথিলার মা আর মোহনাও গেল সাথে। নূরনাহার বাড়ির সবটা সামলে পড়ে আসবেন, তাই তিনি আসেন না। রাত তখন বেশি হওয়ায় সবগুলো টেস্ট তখন করাতে পারেনি। ডাক্তার আরও অনেকগুলো টেস্ট করিয়ে নিতে বলেছে। তায়েফ সাইয়িদের অফিস খোলা রয়েছে, তার সেখানে যেতেই হবে। এখন হসপিটালে মিথিলাকে টেস্ট করানোর জন্য কে থাকবে? আজ নির্বাচন, তুরাগকে তো সেখানেই থাকতে হবে। তায়েফ সাহেব আদেশ করে গেল তুরাগ যেন মিথিলাকে টেস্ট করানোর জন্য নিয়ে যায়। আজ যদি ও মিথিলাকে একা রেখে চলে যায় তাহলে বিয়ে ক্যান্সেল। যদি বিপদের সময় পাশে থাকতে না পারে তাহলে আর থাকার দরকার নেই। ঘরে ঢোকাও বন্ধ। এমনিতেও এই রাজনীতিতে আসা নিয়ে বাপ ছেলের যুদ্ধ লেগেই আছে। এখন আবার পেয়েছে সুযোগ। তুরাগ পড়ে যায় মহা মুশকিলে। নির্বাচন কেন্দ্রে না যেতে পারলেও ঝামেলা। সেখানে কি হয় না হয় কে জানে। এই বাবাকে নিয়েও আর পারা গেল না। তায়েফ সাহেব এরকম কথা ইচ্ছে করেই বলেছেন, কারণ তিনি হচ্ছেন শান্ত স্বভাবের মানুষ। কোন রকম ঝামেলায় তিনি জড়াতে চান না। তিনি চান তার ছেলেও যেন এসব থেকে দূরে থাকে। তার অবাধ্য ছেলেকে তিনি কখনোই কথা শোনাতে পারেনি। নিজের ইচ্ছে মতোই করেছে। এই রাজনীতিতে যোগ দেয়াটা নিজের জেদের বসেই করা। তাই আজ সুযোগ বুঝে মিথিলাকে এর মধ্যে টেনেছেন। মিথিলার জন্য তার ছেলে কতটা পাগল এটা সবাইই জানে। তাই তো এই ট্রিক্স খাটালেন। কাজেও লাগলো তার ট্রিক্স। তুরাগ প্রান্তকে ফোন করে জানালো দুপুরের আগে ও আসতে পারবে না। ততক্ষণ যেন ওদিক সামলে রাখে। প্রান্ত প্রথমে জোর করছিল তুরাগকে নেয়ার জন্য। তুরাগ সাথে থাকা মানেই একটা ভরসা। কিন্তু এখন যখন তুরাগ একবার বলেছে দুপুরের দিকে আসবে তাহলে তখনই আসবে। একে জোর করে লাভ নেই। তুরাগ আসবে না শুনে কালাম মোল্লার মুখখানাও ফ্যাকাশে আকার ধারণ করল। এই ছেলেটা তার পাশে থাকলে তার শক্তি মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। 12:30টার মতো বাজে। ল্যাব থেকে রিপোর্টগুলো হাতে নিয়ে বের হচ্ছে তুরাগ। এগুলো নূরনাহারের কাছে দিয়ে তুরাগ কেন্দ্রে যাবে। নূরনাহার এই রিপোর্টগুলো ডাক্তারকে দেখিয়ে ঔষধগুলো নিতে পারবে। এগুলো ভাবতে ভাবতেই হাঁটছিল তুরাগ। এমন সময় ফোন বেজে ওঠে। পকেট হাতড়ে ফোন বের করে। ফোন স্ক্রিনে প্রান্ত নামটা তখন জ্বলজ্বল করছে। কাল বিলম্ব না করে ফোন রিসিভ করে তুরাগ। অপর পাশ থেকে প্রান্তর হাঁপিয়ে যাওয়া কণ্ঠে জোরে জোরে শ্বাস নেওয়া অনুমান করতে পারে। বুকের মধ্যে মনে হচ্ছে কেউ ড্রাম পেটাচ্ছে। উপরওয়ালাকে স্মরণ করে তুরাগ। দোয়া করে যেন খারাপ কিছু না হয়। ততক্ষণেও ওপাশ থেকে প্রান্তর কোন কথা শোনা যায় না। ঘাবড়ায় তুরাগ। আস্তে আস্তে ডাকে প্রান্তকে। প্রান্ত কিছু বলতে পারছে না। জোরে শ্বাস টানতে টানতে শুধু বলে,
ভাই হসপিটালেই থাকেন। আসতেছি ওখানে। ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? এই প্রান্ত। প্রান্ত। কথা বলছিস না কেন? কালাম ভাইয়ের মাথায় কোপ লাগছে। রক্তের বন্যা বয়ে যাচ্ছে ভাই। কেঁদে ফেলে প্রান্ত। হাত কাঁপতে থাকে তুরাগের। হাত থেকে ফোনটু পড়ে যায়। ও তো এরকম কিছুরই ভয় পাচ্ছিল। ভয়টা তাহলে সত্যিই হল। রাগে শরীর কাঁপতেছে এখন। আইন শৃঙ্খলা বাহিনীর এত কড়া পাহারা থাকার পরেও এরকম কিছু হতে পারে। কল্পনাতীত বিষয়। এরকম কাজ কি করতে পারে তা বুঝতে একটু সময় লাগে না তুরাগের। ফোনটা ফ্লোর থেকে তোলে। সুইচ অফ হয়ে গেছে। পাওয়ার বাটনে প্রেস করে ধরে রাখে কিছু সময়। ফোন ওপেন হয়। রিসেন্ট কল লিস্ট থেকে প্রান্তর নাম্বারটা নিয়ে আবার ডায়াল করে সেই নাম্বারে। রিং হতে হতে কেটে যায় ফোন। আবারও ফোন দেয়। এবারও রিসিভ হয় না। মা রামা তাহলে গুরুতরই হয়েছে। এবার কন্ট্যাক্ট লিস্ট থেকে ইমনের নাম্বার বের করে। ডায়াল করে সেই নাম্বারে। রিং হওয়ার কয়েক সেকেন্ডের মাথায় রিসিভ হয় ফোন। আর কোন কথা বলেই সরাসরি জিজ্ঞেস করে, কে করেছে? ভাই শান্ত হন। আমি জানতে চাচ্ছি কে করেছে। চৌধুরীর লোকেরা। পরপর দুইবার হইয়াও খায়েশ মেটে নাই ওনার। যেই দেখছে জনগণ এদিকে ঝুঁকছে অমনি এখন গায়ে আঘাত করার প্ল্যান করছে। ইমন তুরাগকে শান্ত হতে বলে বোঝায় যে আগে কালাম মোল্লা ঠিক হোক, এরপর তিনি যা বলবেন তাই হবে। তুরাগ আর কিছু না বলে ফোন কেটে দেয়। রিপোর্টগুলো নিয়ে দৌড়ে মিথিলার কেবিনের দিকে যায়। নূরনাহার এর হাতে রিপোর্টগুলো দিয়ে দৌড়ে আবার চলে আসে। নূরনাহার রিপোর্টগুলো হাতে নিয়ে তাকিয়ে আছে ছেলে যাওয়ার দিকে। তিনি তুরাগকে কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু সেটা আর বলা হলো না। ডাকও দিয়েছিলেন তিনি, কিন্তু তুরাগ বলছে এসে কথা বলবো। এখন সময় নেই। প্রতিটা টিভি চ্যানেলে একই নিউজ ঘুরতেছে। নির্বাচন কেন্দ্রে মা রামা রির ফলে গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি মেয়র পদপ্রার্থী কালাম মোল্লা। তুরাগের এখন রাগে মাথার রগ মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। টিভিগুলা ভেঙে ফেলতে মন চাচ্ছে। আফসোস হচ্ছে সকালবেলাই কেন গেল না সেজন্য। ভোট এখনও চলতেছে। কে জয়ী হবে বলা মুশকিল। সিটি হসপিটালেই আনা হয়েছে কালাম সাহেবকে। তুরাগ হাজির হয় সেখানে। ততক্ষণে মাথায় ব্যান্ডেজ করা হয়ে গেছে তার। তার সাথে কথা বলতে আসে তুরাগ। ভাই সরি। আরও পাশে আয় বেটা। সরি কেন বলছিস? আপনার বিপদের সময় আপনার পাশে থাকতে পারলাম না। যা হওয়ার তা হয়েছে। এখন দেখ কেন্দ্রের কি অবস্থা। আমিও একটু পর যাব দেখি কি না কি হয়। শান্ত হন ভাই। জনগণ আপনার পক্ষে আছে। চিন্তা করবেন না। কিন্তু এই কাজটা কে করল ভাই? একবার নাম কন। ওরে মাটির তলে পুইতা ফালামো একবারে। কালাম মোল্লা পিঠে হাত রাখেন তুরাগের। তুরাগকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন তিনি। তুরাগ ও যে তাকে কম শ্রদ্ধা করে না এটা তো জানা কথাই। তিনি তুরাগকে বলেন, শান্ত হ ভাই। শোন, এই জগতে টিকে থাকা এত সহজ না। মেজাজ গরম করে কিছু করা ঠিক না। রগজটা মানুষ নেতা হতে পারে না। ভাই ক্যাডার করছে, আপনি নামটা বলেন। ওটে কিছু বলবো না, খালি নামটা শুনি। রাশেদ চৌধুরীর ছোট ভাই। ওই এত বড় সাহস কেমনে পাইল ভাই? ওরে তো আমি ছাড়ব না। শান্ত হ। কে শোনে কার কথা? মেজাজ গরম হয়ে গেছে তুরাগের। হনহন করে বেরিয়ে যায় হসপিটাল থেকে। ডক্টর এসে রিপোর্টগুলো দেখে গেছে। হাতের দুটো হাড়ের একটা আরেকটার উপর উঠে গেছে। কিছুটা ফাটল ধরেছে। ব্যান্ডেজ করে দিশেছে তার। এছাড়া আর কোন ইন্টারনাল ইনজুরি হয়নি, তাই চাইলে আজকেই বাসায় নিয়ে যেতে পারবে মিথিলাকে। ডাক্তার যেহেতু পারমিশন দিয়ে দিয়েছে তাহলে এখানে কষ্ট করে থেকে কি লাভ? এর থেকে বাসায় নিয়ে গেলে এক্সট্রা কেয়ার করার সুযোগ পাবে। তাই নূরনাহার ঠিক করে এখনই বাসায় চলে যাবে। ড্রাইভারকে আগেই ফোন দিয়েছিল। তিনি নিচে এসে অপেক্ষা করতেছে। নূরনাহার, মিথিলা, মোহনা, ওদের মা আর ড্রাইভার সহ 5 জন ছিল গাড়িতে। গাড়ির মধ্যে সবাই মূলত আজকের নির্বাচন নিয়েই আলোচনা করতেছিল। এমন সময় ড্রাইভার হঠাৎ করে ব্রেক কষায় সামনের দিকে ঝুঁকে যায় সবাই। মাথা তুলে সামনে যা দেখে তা দেখার জন্য প্রস্তুত ছিল না কেউই।
মালবাহী একটা বড় ট্রাক রং রুটে খুব স্পিডে চালিয়ে আসতেছে। সামনে গাড়ি দেখেও স্পিড না কমিয়ে বরং আরো বাড়িয়ে দিয়েছে। গাড়ির ভেতরে থাকা পাঁচজনই নিজের চোখের সামনে নিজেদের ভয়ঙ্কর ভবিষ্যৎ ভেসে ওঠে। মুহূর্তের মাঝেই রাস্তা থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে গাড়ি। কি ভয়ানক অবস্থা সেখানে। আম্মু, এই আম্মু কথা বলতেছ না কেন? চোখ হলো আম্মু। আম্মু, তুমি কি রাগ করে আছো আম্মু? এই আম্মু, আমি আর কোন অন্যায় করব না আম্মু। তুমি যা বলবা সব শুনব। আর রাত করে বাসায় ফিরব না আম্মু। তোমারে ছাড়া আর একবেলাও খাবার খাবো না প্রমিজ আম্মু। একটা বার ফিরে এসো না আম্মু প্লিজ। করুণ কণ্ঠে আর্তনাদ করছিল হসপিটালের করিডোরে বসে। তে মাখানো মায়ের মুখশ্রীতে হাত বেলাচ্ছে আর পা গলের মতো চুমু খাচ্ছে। আশপাশে থাকা নার্সরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্তনাদ দেখছে। একপাশে দেয়ালে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে বসে আছেন তাইফ সাইদ। আশপাশের মানুষজন সান্ত্বনা না দিয়ে ভিডিও করছে। সিঙ্গার তুরাগ সাইদ তার মায়ের দেহের সামনে বসে আর্তনাদ করছে। এরকম ভিডিও ব্লগ হিসেবে ছাড়বে না তা কি করে হয়? এখন মানুষ মানুষের বিপদে এগিয়ে আসার আগে ব্যস্ত থাকে কখন ছবি তুলবে কখন ভিডিও করবে তা নিয়ে। মাকে ছেড়ে উঠে দাঁড়ায় তুরাগ। পাশাপাশি তিনটা শোয়ানো। দ্বিতীয় শটার মুখের দিকে তাকায়। মোহনার থেতলানো মুখ দেখে আতকে ওঠে তুরাগ। আর দেখার সাহস হয় না। কাপড় টেনে ঢেকে দেয় মুখ। পরের জন ছিল ড্রাইভার। সবাইকে পাশ উঠে পা গলের মতো দৌড়ে আবার অপারেশন থিয়েটারের সামনে যায়। মাস্ক খুলতে খুলতে বেরুচ্ছে সেখান থেকে। হামলে পড়ে তুরাগ এর উপর। পেশেন্টের কি অবস্থা? ও সুস্থ আছে তো? কথা বলছেন না কেন? কি হয়েছে বলুন না। সরি সাইদ। এর মুখে সরি শব্দটা শুনে মাথা ফাঁকা হয়ে গেল তুরাগের। ওদিকে মায়ের পড়ে আছে। এদিকে মিথিলার ক্ষীণ আশা জেগেছিল। এর মুখে সরি শব্দ শুনে সেই আশাটুকুও যেন নিভে গেল। হাঁটু ভেঙে সেখানেই বসে পড়ল তুরাগ। তখন কাঁধে হাত রাখল আস্তে আস্তে মাথা তুলে তাকাল তুরাগ। সে যায়নি। তবে বসা থেকে এক লাফে উঠে দাঁড়ায় তুরাগ, ব্যস্ত কণ্ঠে জানতে চায়। কি বললেন? তবে কি হয়েছে বলুন না। আসলে প্লিজ। তিনি কোমায় চলে গেছেন। এটা থেকে তিনি কবে আবার সুস্থ লাইফে ফিরে আসতে পারবেন তার কোন নিশ্চয়তা নেই। আর বয়স্ক যেই নারী ছিল তিনিও গুরুতর আহত, তবে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন আশা করা যায়। চলে যায় সেখান থেকে। সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ে তুরাগ, চিৎকার করে কাঁদতে থাকে। মানুষ বলে ছেলেদের নাকি কাঁদতে নেই। কে বলেছে? ছেলেদের ও মন বলে কিছু আছে। তাদের ও কষ্ট হয়। এরকম একটা মুহূর্তে নিজেকে কি করে সামলাবে তুরাগ? গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছিল সেখানে বসেই। তুরাগের বাবাও বাখারা হয়ে আছেন। তিনি কোন কথাই বলছেন না। তুরফাকে এখনো জানাননি। এরকম একটা কথা তো মেয়েটাকে বলার সাহস নেই তার। কয়দিন আগেই এসে গেল। এখন হুট করে বাসায় আসতে বললেই মেয়েটা বুঝে যাবে। এত দূরের পথ কি করে আসবে মেয়েটা একা একা? হঠাৎ পেছনে থেকে কাঁধে কেউ হাত রাখায় গোটানো হাতের শার্টে নিজের চোখ মুছে পেছনে মুখ ঘুরায় তুরাগ। পেছনে কালাম মোল্লা, প্রান্তসহ আর বাকি সবাইকে দেখে উঠে দাঁড়ায় তুরাগ। কালাম মোল্লা বুকে টেনে নেয় তুরাগকে। সান্ত্বনা দেয়ার চেষ্টা করে। ভাই, আপনার মাথার ব্যথা। আমি ঠিক আছি। একটা খবর দেয়ার ছিল। যদিও এই মুহূর্তটায় কি বলবো তোমাকে। আমরা হেরে গেছি ভাই। কালাম মোল্লা মাথা নেড়ে না বোঝায়। কান্না থামে তুরাগের। জড়িয়ে ধরে আবারও কালাম মোল্লাকে। এরকম একটা পরিস্থিতি না হলে আজকের দিনটা হতে পারত অন্যরকম একটা খুশির দিন। এই নির্বাচনের জন্য কত কষ্ট করেছে। আজ দেখো দলের সবাই উদযাপন বাদ দিয়ে তুরাগকে সান্ত্বনা দিতে হসপিটালে ছুটে এসেছে। প্রান্ত এগিয়ে আসে সামনে। বুকে জড়িয়ে ধরে তুরাগকে। প্রান্ত, এরকমটা কেন হলো আমার সাথে? আমি মনে হয় বড় কোন পাপ করেছি, যার কারণে আমাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে। আমি তো মাকেও কষ্ট দিয়েছি। মা কি আমাকে ক্ষমা করবে? প্রান্ত, কি করব এখন আমি? শান্ত হ ভাই।
আন্টি তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছে। সন্তানরা কত ভুল করে, কিন্তু মা বাবারা কি সেই ভুল ধরে বসে থাকে বল? মা বাবারা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। তুই এখন আন্টির জন্য দোয়া কর, উপরওয়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। দেখ ভাই, ভোটের ফলাফল শোনার পরেই এখানে চলে এসেছে। কথা বলবি না তার সাথে? আহা প্রান্ত, কি করছো? ওর সিচুয়েশনটা বোঝো। কাঁদুক, কাঁদতে দাও। কান্না করলে মন হালকা হয়। তুরাগ, তুরফাকে বলবি না। আমি বলতে পারবো না। তুই একটু ওরে আনার ব্যবস্থা করো না। কালাম মোল্লা জিজ্ঞেস করেন, আচ্ছা তখন হসপিটাল থেকে বের হওয়ার পর কি হয়েছিল বলো তো? ফোন দিয়ে পেলাম না যে। ফ্ল্যাশব্যাক। দুপুরে হসপিটাল থেকে গিয়ে বেরিয়ে গেলেও বাহিরে এসে মাথায় কাজ করল যে না, এই মুহূর্তে নিজেকে শান্ত করা জরুরি। নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালালেন। ভাই অসুস্থ, এখন যদি সেও ঝামেলা করে তাহলে এদিক দেখবে কে? তাই চলে এলো কেন্দ্রে। সারাদিন এ কেন্দ্র থেকে ও কেন্দ্রসা দৌড়াদৌড়ি করে 5টার দিকে ফ্রি হল। এরপর ভোট গণনার পালা। তুরাগ ভেবেছিল এখন একটু বসে নিবে। সেই মুহূর্তেই পকেটে থাকা ফোনটা বাজখাই শব্দে বেগ ঝেয়ে ওঠে। এই মুহূর্তে ফোন আসায় বিরক্ত হলেও ফোন বের করে ফোন রিসিভ করল। ওপর পাশ থেকে জানালো যে হসপিটাল থেকে ফোন করেছে। হসপিটাল থেকে ফোন শুনেই বসা থেকে উঠে দাঁড়ায় তুরাগ। মিথিলা হসপিটালে, তাই মনে করেছিল মিথিলার কিছু হয়েছে। কিন্তু হসপিটাল থেকে জানালো তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সবার অবস্থা গুরুতর। সেই মুহূর্তে সেই অবস্থায় ছুটে বেরিয়ে আসে তুরাগ। প্রান্ত সাথে আসতে চাচ্ছিল, কিন্তু তুরাগ না করে দেয়, এখানে থাকতে বলে। দিক বিদিক শূন্য হয়ে ছুটে এসেছিল হসপিটালে। এখানে আসতে আসতে হসপিটালের সামনে বসেই শুনতে পায় একটা গাড়ি অ্যাক্সিডেন্টে নাকি 3জনই স্পট ডেড। 2জন এখনও আছে, তবে গুরুতর আহত। সব মানুষজন ঠেলে দৌড়ে হসপিটালের ভেতরে আসে তুরাগ। সামনেই বাবাকে বসে থাকতে দেখে গিয়ে জানতে চায় কি হয়েছে। জবাব দেয় না তিনি। এক ধ্যানে স্ট্রেচারে সাদা কাপড় দিয়ে ঢাকালা সের দিকে তাকিয়ে আছে তিনি। তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তুরাগ। ধীর গতিতে পা ফেলে সেখানে যায় তুরাগ। কাপা কাপা হাতে মুখের উপর থেকে কাপড় সরিয়ে যখন মায়ের মুখখানা দেখে তখনই মা বলে জোরে এক চিৎকার দেয়। এরকম একটা সিচুয়েশনে পা গলপ্রায় অবস্থা তুরাগের। ফ্ল্যাশব্যাক শেষ। তুরাগ এই মুহূর্তে একদম দুর্বল হয়ে গেছে। একদিকে মায়ের চলে যাওয়া, ভালোবাসার মানুষটা কমায়। মোহনা মেয়েটাকেও ছোট বোনের মতো ভালোবাসত, তার নিথর দেহটাও হসপিটালের করিডোরে পড়ে আছে। কি করবে না করবে কিছুই বুঝতে পারতেছে না। প্রান্তরা সহ বাকি সবাই মিলে হসপিটালের ফর্মালিটিজগুলো সম্পন্ন করে নিয়ে আসে তাদের। মিথিলা আর মিথিলার মা হসপিটালেই রইল। মোহনার ভাগ্যটা কত অদ্ভুত, তাই না? এতদিন যাবৎ নিজের বড় বোনের সেবা করে গেল। কোথায় বড় বোনকে নিয়ে সবসময় চিন্তা করত কি হবে না হবে তা নিয়ে। আজ সব চিন্তাকে অবসর দিয়ে নিজেই চিরবিদায় নিল। শেষ সময়টাতে তার কোন আপনজন তাকে একনজর দেখার সুযোগ পেল না। এরকম ভয় অঙ্ক ভাগ্য কারো না হোক। নুরনাহার চলে যাওয়ার আজ 5 দিন গত হয়েছে। তুরাগদের সমস্ত পরিবার যেন এখনো নিশ্চুপ হয়ে আছে। তুরফা এসেছিল পরদিন সকালে, কিন্তু মেয়েটা ইন্ট্রোভার্ট স্বভাবের। নিজের অনুভূতিগুলো যে কারো সামনে প্রকাশ করবে তাও পারে না। সেও তার বাবার মতো বাখারা হয়ে চুপচাপ হয়ে আছে। ভেতরে ভেতরে ঘুমোরে রোছে, কিন্তু বাহিরে প্রকাশ করছে না। তহমিনাকে জড়িয়ে ধরে বলে, আমার মা তো আমাকে একবারও বলল না মামিমা। তাহলে তো জীবনেও মাকে ছেড়ে যেতাম না। আমাকে না বলে গেল কেন মা? আমি কাকে মা বলে ডাকবো মামিমা? মায়ের দাফন শেষ হওয়ার পর আবার হসপিটাল এসেছিল তুরাগ। পা গল অবস্থা হয়ে গেছে। এখন আর বাসায় ফেরে না। খাওয়া দাওয়াও ঠিকঠাক করে না। কেউ বাসায় নিতে চাইলেও বলে, আমি বাসায় কার কাছে যাব? কি করব গিয়ে? আমি মা বলে কাকে ডাকব? যাব না আমি ও বাসায়। কোনোদিন যাব না। কেউ জোর করেও নিতে পারে না। সবাই এসে দেখে যায়। তহমিনা এসে খাবার খাওয়াইয়া যায়। তরুর দাদি থেমে থেমে মেয়ের জন্য কান্না করেই যাচ্ছেন।
একজন মায়ের সামনে তার সন্তানের চলে যাওয়া দেখাটা কতটা কষ্টের তা কেবল একজন মাই জানে যে তার সন্তান হারিয়েছে। যেই সংসার নুরনাহার সামলাতো আজ তা তহমিনা দেখতেছে। কিন্তু কতদিন? তাকেও তো ফিরে যেতে হবে। এসব ফেলে কিভাবে যাবে সে? মিথিলার মা এখনো হসপিটালে ভর্তি। তাকে এখনো মোহনার কথা বলা হয়নি। তিনি নিজেই তো অসুস্থ, তার উপর তার 2 মেয়ের আজ এমন দশা। এত শখ তিনি নিতে পারবেন না। তাকে কিভাবে বলবে এটাই ভেবে পাচ্ছে না কেউ। ওই তুরাগের বাচ্চা আজকেও বাসায় আসে নাই আম্মু? তরুর মুখে এরকম কথা শুনে চোখ মুখ কুঁচকে মেয়ের দিকে তাকালেন তহমিনা। দেখলেন তার মেয়ে ভীষণ রেগে আছে। তরুর রেগে যাওয়ার কারণ খুঁজে পেল না তহমিনা। তবুও ধমকের সুরে বললেন, এসব কি কথা তরু? তুরাগ তোমার কত বড় সে খেয়াল কি হারিয়েছ? বড়দের এভাবে বলতে হয় না জানো না তুমি? রাগ হচ্ছে আম্মু আমার। আচ্ছা তুরাগ ভাই কি পাগল হয়ে গেছে? সে মিথিলা আপুকে ভালোবাসে সেটা কি ঠিক আছে, কিন্তু বাসায় যে তার একটা ছোট বোন আছে সে খেয়াল কি নেই? তার কি উচিত ছিল না এই মুহূর্তে বাবা বোনের পাশে থাকার? উপর থেকে নিচে নামতে নামতে সব কথাই তাইফ সাঈদের কর্ণকুহরে প্রবেশ করল। মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছেন তিনি। তখনই তহমিনার নজর পড়ল তার উপরে। তরুর কথাগুলো যে মোটেও ভুল নয়। তুরাগের এই অতিরিক্ত বাড়াবাড়িটা তারও পছন্দ নয়। কিন্তু তাইফ সাহেব তরুর মুখে এগুলো শুনুক সেটা চাইল না তহমিনা। তরুর মুখ তখন উল্টো দিকে ঘোরানো। ও এখনও তাইফ সাহেবকে দেখেননি। তহমিনা আড়ালে মেয়ের হাত চেপে ধরলেন। ইশারায় বোঝালেন থামার জন্য। তরু আরও উল্টো রিয়াকশন করে। বলে ওঠে, তুমি আমাকে থামতে বলছো কেন? আমি ভুল কি বলেছি বলো? তুরফা আপুকে দেখেছ তুমি? মেয়েটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে। ফুপাও তো কেমন চুপচাপ হয়ে গেছে। আর তোমার ভাগিনা এখনো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে। সেখানে তো নার্সরা আছেই। মাঝে মাঝে কি বাসায় আসা যায় না? আর তোমরাই বা এখন কতজনকে নিয়ে টেনশন করবা বলো তো? তহমিনা যে এই মুহূর্তে বিবর্তকর পরিস্থিতিতে পড়েছে তা খেয়াল করল তাইফ সাঈদ। তিনি তহমিনার উদ্দেশ্য বললেন, আরে তহমিনা তুমি মেয়েটার সাথে এমন করতেছ কেন? ও তো ভুল কিছু বলেনি। যে ছেলে মা বেঁচে থাকতেই তার গুরুত্ব বোঝেনি এখন আর কি বুঝবে? এই মেয়েকে তো ওর মার শুরু থেকেই পছন্দ ছিল না, কিন্তু ওর জেদের কাছে হেরে গিয়ে এই মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হল। ওকে নিষেধ করেছি পলিটিক্সে জড়াতে। শুনল না আমার কথা। আমার বিরুদ্ধে গিয়ে রাজনীতিতে জড়ালো। কি হলো শেষ পর্যন্ত? আমাদের সংসারটা এলোমেলো হয়ে হয়ে গেল। থাক না ভাইজান, বাদ দেন ওর কথা। সময় গেলে ধীরে ধীরে বুঝবে সব। না তহমিনা তুমি বুঝতেছ না। এখন আমার সংসারটা কে দেখবে বলো? নুরি তো আমাকে একা ফেলে চলে গেল। তুরফাকেও তো যেতে হবে। আর ওই মেয়ে কবে সুস্থ হবে তার কোন গ্যারান্টি তো ডক্টরও দিতে পারছে না। যে মেয়ের জন্য আমাদের ফ্যামিলিটা ধ্বংস হলো সেই মেয়েকে তো আমি জীবনেও আমার বাড়ির পুত্রবধূ করে আনব না। কেন আনবে না বাবা? মেয়েটার জীবনটা কি তোমার ছেলের জন্য নষ্ট হয় নাই? ওদের তো পুরো ফ্যামিলি শেষ হয়ে গেল। সবাই পেছনে ঘুরে দেখল সেখানে তুরফা দাঁড়িয়ে আছে। কিন্তু এই মুহূর্তে তুরফার কথাগুলো শুনেও মেজাজ খারাপ হলো তাইফ সাঈদের। তিনি রেগে গেলেন মেয়ের উপর। বললেন, তুরফা আমার উপর কথা বলো না। ওই মেয়ে যদি সুস্থও হয় তবু ওকে আমি ওই বাসার বউ করব না। ও একটা কুফা মেয়ে। ও তুরাগের জীবনে আসার পরেই সব এলোমেলো হয়ে গেছে। তাহলে তো তোমার ছেলেও সেটাই বাবা। তোমার ছেলে মিথির জীবনে আসার পরেই ওর জীবন, ওদের ফ্যামিলি এলোমেলো হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে ওদের। এখন ওর দায়িত্ব ভাইয়াই নিবে। তোমরা দুভাই বোন যখন সিদ্ধান্ত নিয়েই ফেলছো তবে আমাকে আর কি দরকার? আমার মনে হচ্ছে আমাকে তোমাদের লাইফে এখন আর কোন দরকার নেই। বড় হয়ে গেছো তোমরা। তুমি আর তোমার ভাই যা মন চায় করো। আমাকে আর জানাতে আসবে না। তোমরা যদি ঠিক করেই থাকো ওই মেয়েকে বউ করবে তাহলে সেদিন আমি নুরির কাছে চলে যাব। তোমরা আমার লাশের উপর দিয়ে উল্লাস করে বউ এনো। নাস্তার প্লেট ফেলে দিয়ে দুম করে উঠে দাঁড়ালেন তাইফ সাহেব। হনহন করে বেরিয়ে গেলেন বাড়ির বাহিরে। বাবার এরকম কথা শুনে বুক ফেটে কান্না আসল তুরফার। যেই বাবা কোনোদিন বকাতো দূর টু শব্দও করেনি, সেই বাবা আজ এতগুলো কথা শোনাল। আবার হুমকিও দিয়ে গেল।
যে বাবা কোনোদিন বকা না দেয় সে যদি হুট করে একটু ধমকও দেয় তখন কিন্তু ভীষণ কষ্ট লাগে। আর তুরফার বাবা তো আজ অনেক কথা শোনালো। তুরফা সেখানে মেঝেতেই বসে পড়ে। এতক্ষণ নীরব দর্শক হয়ে সবটা অবলোকন করছিলেন তহমিনা আর তরু। এখন মেঝেতে বসে তুরফাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে দৌড়ে এসে বুকে জড়িয়ে নিলেন। মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কাদিস নামা, শান্ত হ। তোর বাবা মন থেকে এসব বলেনি। কিন্তু এমন কেন বলল মামি? আপা চলে যাওয়ায় তোরা কষ্ট পাচ্ছিস? ওই মানুষটা কি পাচ্ছে না বল। 28 বছরের পথ চলা একসাথে। 28 বছরের সঙ্গীকে হারিয়ে এখন তার মাথা কি ঠিক আছে বল? তোর মামার কাছে শুনেছি শুরুর দিকে তোর বাবা নাকি তোর মা বলতে পাগল ছিল। সেই মানুষকে হারিয়ে এখন তোর বাবাও দিকবিদিক শূন্য, তাই না? কিন্তু ভাই কি করছে মামি? মিথিলাই বাকি দোষ করেছে। এখানে ও তো সব থেকে বেশি সাফার করতেছে। তুই এখন বসে দোষ খুঁজছিস পাগলি মেয়ে। শোন, এটা কারো দোষ নয়। এটা হচ্ছে নিয়তি। এরকম একটা দুর্ঘটনা নিয়তিতে ছিল বলেই হয়েছে। তবে তোর বাবা এখন মনে করছে যদি মিথিলাকে নিয়ে হাসপাতালে না যেত তাহলে এমন দুর্ঘটনা হতো না। এই মুহূর্তে তার কাছে সবথেকে দোষী মিথিলাকে মনে হচ্ছে। কিন্তু আমি মিথিলার দোষ দিচ্ছি না, ওই যে বললাম নিয়তি। তবে এই মুহূর্তে তুরাগের উচিত ছিল না তোদের পাশে থাকা। এখন আমি কি করব মামি? আমার মাথা কাজ করতেছে না। তাদের দুইজনের কথার মধ্যেই কোথা থেকে যেন তরু এসে ধপ করে সোফার মধ্যে বসে পড়ল। তুরফা তহমিনা দুজনের দৃষ্টিই তখন তরুতে নিবন্ধ। তরু করুণ চোখে তহমিনার দিকে তাকিয়ে আছে। আম্মু। মেয়ের এমন করুণ কণ্ঠ শুনে হকচকাল তহমিনা। এই মেয়ের কিছুক্ষণ পরপর কি হয় কে জানে। ব্যস্ত কণ্ঠে সুধাল, কি হয়েছে? আমি কি ভুল করে ফেলেছি আম্মু? তুই আবার কি ভুল করলি? সকালে যে জোরে জোরে কথাগুলো বলে ফেললাম। না হলে তো ফুপাও শুনত না আর এত কথাও হতো না। তহমিনাকে উত্তর দিতে না দিয়ে তুরফাই বলে উঠল, তুমি ভুল করনি তরু। এটা কারো না কারো বলার দরকার ছিল। দেখো না ফ্যামিলিটার কি বিশৃঙ্খল অবস্থা। এটা তো ঠিক করা জরুরি। এখন ভাই আর বাবার মধ্যে আবার মনোমালিন্য হবে। আমার মনে হয় ভাইয়ের একবার বাসায় আসা উচিত। নয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে। কিন্তু তুরফা আপু, তোমার ঘাটতারা ভাই কি আসবে? আমি যাব আজ হসপিটালে। মিথিলাকে আর আন্টিকেও দেখে আসব। আর ভাইয়াকে সাথে করে নিয়ে আসব। তাহলে আমিও যাই তোমার সাথে। যাবে তুমি? হুম। আচ্ছা। তাহলে একটু পরেই বের হব আমরা। মামি, তুমি যাবে আমাদের সাথে? আমি তো রাতেও গিয়ে আসলাম। শুনল না তো আমার কথা। দেখ তোরা গিয়ে যদি আসে। ভাইয়া, তুমি সিগারেট খাচ্ছ? গাড়ির সাথে হেলান দিয়ে আকাশপানে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছিল তুরাগ। ছোট বোনের কণ্ঠ শুনতে পেয়ে তড়িঘড়ি করে হাত থেকে ফেলে দিল আধ খাওয়া সিগারেটা। মুখ থেকে ধোঁয়া সরানোর ব্যর্থ চেষ্টা চালালো কিয়তক্ষণ। এটা দেখে মুচকি হাসল তুরফা। তার ভাই যে আড়ালে সিগারেট খায় এটা অজানা নয় ওর। তবে ওর সামনে কখনোই না। এই যে এখনো ওকে দেখে লুকাতে ব্যস্ত। নীরবতা কাটিয়ে তুরাগই বলল, তুই এখানে কেন এসেছিস? আমার বুঝি আমার ভাইকে দেখতে মন চায় না? আমার ভাইয়ের আমাদের দেখতে মন নাই চাইতে পারে, কিন্তু আমাদের তো তাকে দেখতে মন চায়। বোনের কণ্ঠে তীব্র অভিমান লক্ষ্য করল তুরাগ। এতক্ষণে বোধহয় হুঁশ হল তুরাগের। আসলেই ওর মাথা থেকে বোনের কথা বেরিয়ে গিয়েছিল। এই মুহূর্তে কিছু না বলে মাথা নিচু করে নিল তুরাগ। আচ্ছা ভাইয়া, আমরা যদি বলি মিথিলাকে তুমি বিয়ে করতে পারবে না তাহলে কি মায়ের মতো আমাদের ও দূরে সরিয়ে দেবে তুমি? তুরফার কথায় আতকে ওঠে তুরাগ। তুরফার এরকম কথার মানে খুঁজে পায় না। তুরফা তো সবসময় চাইতো মিথিলা তুরাগের বউ হয়ে আসুক। তাহলে এই মুহূর্তে এমন কথা বলছে কেন? কাপা কাপা কণ্ঠে জানতে চাইল, এসব কি কথা বলছিস পিচ্ছি? আমি মোটেও পিচ্ছি না। আমি যেটা বললাম তার উত্তর দাও। আমি মিথিলাকে ভালোবাসি। আচ্ছা, তাহলে তুমি তোমার মিথিলাকে নিয়েই থাকো। আমি বা আমার বাবা কাউকে তুমি দেখতে আসবে না। পাগলামি কেন করছিস বোন আমার? ওকে তো তুইও পছন্দ করিস। হুম, করি। সব সময়ই করব। কিন্তু সেটা তোমার বউ হিসেবে নয়।
তরু তুরফার কানে কানে বলল, এভাবে কেন বলছো তুরফা আপু? এভাবে বললে তুরাগ ভাই কখনোই বাসায় যাবে না। ফুপার সাথে কথা বলা উচিত এখন তার। তুরফা তরুর কথাগুলো শুনে আরো জোরে জোরে বলল, ভাইয়া যদি আজ বাসায় না যায় তাহলে সমস্যা নেই। আমি না হয় ভুলে যাব আমার একটা ভাই আছে। যে ভাই খারাপ সময় আমার পাশে থাকে না, সেই ভাইয়ের জন্য আমি তো আর আমার বাবাকে হারাতে পারবো না। মায়ের পরে এই বাবাই আছে আমার সব থেকে আপন। তুরফার প্রত্যেকটা কথা মনে হচ্ছে কানে এসে বাড়ি খাচ্ছে। আতকে ওঠে তুরাগ। তুরফা তো এরকম কথা বলার মেয়ে নয়। কি হলো হঠাৎ ওর? চলবে।